তো আজকে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে হাইড্রা আর হচ্ছে ওডব্লিউএসপি জাপ নিয়ে আলোচনা করব। তো প্রথমে আমি যে কাজটা করব যে আমি স্ক্রিন শেয়ার করব। তো স্ক্রিন শেয়ার করে আমাদের যে বিষয়টা আছে সেটা আমরা দেখাবো। আমার কি স্ক্রিন দেখা যাচ্ছে? জি ভাইয়া, বাস্তবিক দেখা যাচ্ছে, তাই না? আচ্ছা, তো আমরা আজকে প্রথমে হাইডার সম্পর্কে জানবো। তো সেই জন্য আমরা যে কাজটা করব যে আমরা হাইডার বিষয়গুলো জানার জন্য আমরা একটা রুম দেখব যেটা ট্রাইহেকমিতে আছে। তো চেষ্টা করব হাইডার বিষয়টা ভালো করে জানার জন্য, কারণ হাইডার ছাড়া আমরা সামনের যে ভালনারেবল গুলো আছে এগুলো কাজ করতে পারবো না। সেই জন্য এই বিষয়টা দেখা। তো আমরা মূলত এখন আছি ট্রাইহেকমিতে অ্যাডভেন্ট অফ সাইবার 1 2019-এ যেই অ্যাডভেন্টটা ছিল ক্রিসমাস উপলক্ষে সেটা। তো ইতিমধ্যে আমরা জানি যে এটা প্রত্যেক বছর হচ্ছে 2019 থেকে, তো 2020-এও আছে এবং 2021-এও হবে, আর মেবি ডিসেম্বরের দিকে যখন ক্রিসমাসের আগে থাকে। তো আজকে আমরা যে রুমটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে মূলত হাইডার রিলেটেড, যেটা আমরা এখানে দেখতে পাচ্ছি যে ডে 17-এ এই রুমটা আছে। ওকে, তো এই রুমে আমরা কমপ্লিট করার পাশাপাশি যে কাজটা করব হাইডার সম্পর্কে আমরা বিস্তারিত জানার চেষ্টা করব। তো প্রথমে আমাদের যে সাপোর্টিং ম্যাটেরিয়ালস আছে সেই বিষয়টা আমরা দেখব। তো এটা হচ্ছে সাপোর্টিং ম্যাটেরিয়ালস, এখানে হাইডার সম্পর্কে বলা আছে। তো এই বিষয়গুলো আপনারা এখান থেকে দেখে নেবেন। আমি জাস্ট বেসিক যে বিষয়টা আছে সেটা দেখানোর চেষ্টা করব। ওকে, তো প্রথমে আমরা জানার চেষ্টা করি যে হোয়াট ইজ হাইড্রা, হাইড্রা বিষয়টা কি। ওকে, তো হাইড্রা যে বিষয়টা আছে এটা হচ্ছে মূলত ব্রুট ফোর্স অ্যাটাকের টুলস। এখন প্রথম কোশ্চেন জাগতে পারে যে আসলে ব্রুট ফোর্স অ্যাটাকটা কি। ইতিমধ্যে আমরা জানি যে ব্রুট ফোর্স অ্যাটাকটা হচ্ছে যেটা ফোর্স করে একটা ওয়ার্ড লিস্টের উপর ভিত্তি করে যে কোন বিষয়টা হতে পারে সেটা বের করা। অর্থাৎ আমি একটা যদি এক্সাম্পল হিসেবে বলি, যেমন মনে করেন আমার ফেসবুক অ্যাকাউন্ট আছে। তো ফেসবুক অ্যাকাউন্টের অ্যাকাউন্ট নাম্বার জানেন, মনে করেন যে আমার মোবাইল নাম্বার দিয়ে আমি খুলছি, কারণ স্বাভাবিকভাবে আমরা ফেসবুক অ্যাকাউন্ট খুলে থাকি আমাদের ইমেল দিয়ে অথবা আমাদের মোবাইল নাম্বার দিয়ে। এখন নর্মালি কিন্তু আমরা আমাদের ইমেল পাবলিক করে দেই এবং আমাদের মোবাইল নাম্বার কিন্তু পাবলিক করে দেই, তাই না? আমার যে মোবাইল নাম্বারটা আছে 31, এটা কিন্তু পাবলিক করা, নোমান আমাকে ফোন দিতে পারবে অথবা আমাদের প্রিয়জন যারা আছে তাদের কাছে কিন্তু এই নাম্বারটা আছে। ইমেল নাম্বার যেটা আছে সেটাও কিন্তু আছে, যেমন আমি আমার ইউটিউব চ্যানেলে আমার ইমেল দেওয়া আছে অথবা কারোর সাথে যোগাযোগ করার জন্য আমার ইমেলটা দেওয়া আছে। এখন আমরা যখন ক্রিডেনশিয়ালের চিন্তা ভাবনা করব, আমরা যখন ফেসবুকে চিন্তা ভাবনা করি, একটু ইমেজ করেন নিজে নিজে, চিন্তা ভাবনা করেন যে ফেসবুকের ক্ষেত্রে আসলে কি হয়, একটু ইমেজিং করেন। আমাকে একটা আইডি নাম্বার দিতে হয়, তারপর আমাকে একটা পাসওয়ার্ড দিতে হয়, তাই না? এবং ইজিলি কিন্তু আমরা ইনফরমেশন গ্যাদার করতে পারি যে আমাদের আইডি নাম্বারটা এটা হবে। আমার মনে করেন যে আমার ফেসবুক অ্যাকাউন্টটা সাদমান হ্যাক করতে চাচ্ছে, সাপোজ। সাদমান যেহেতু দুষ্ট ছেলে, সে কিন্তু এগুলো করে থাকে সাধারণত। এখন এই ইমেল নাম্বার কিন্তু তার কাছে আছে, হ্যাঁ, সে কিন্তু জানে যে ফয়সাল ভাইয়ের ইমেল আইডি এটা অথবা ফয়সাল ভাইয়ের মোবাইল নাম্বার এটা, এই দুটা থেকে যে কোনো একটা ট্রাই করবে। কিন্তু সে কিন্তু আমার পাসওয়ার্ড জানে না। এখন পাসওয়ার্ড তো জানে না, সে কি করবে? তাকে পাসওয়ার্ডটা বের করতে হবে, কারণ সে পাসওয়ার্ড না পাইলে লগ ইন করতে পারবে না। এখন এই পাসওয়ার্ডটা তো আমি জানি না। এখন এই সঠিক পাসওয়ার্ডটা খুঁজে বের করাই বলা হয় ব্রুট ফোর্স করা, মানে ফোর্স করা যে সঠিক পাসওয়ার্ডটা কি হতে পারে, আর সেটা ডিপেন্ড করে একটা ওয়ার্ড লিস্টের উপরে। তাহলে সহজ ভাষায় বোঝা যাচ্ছে যে ব্রুট ফোর্স হচ্ছে এক ধরনের অ্যাটাক। এই অ্যাটাকের মাধ্যমে আমরা একটা ওয়ার্ড লিস্ট থেকে বের করতে পারি যে আসলে কোনটা হতে পারে। এখন একটা কোশ্চেন আমাদের সবসময় থাকে যে ডিকশনারি অ্যাটাক আর ব্রুট ফোর্স অ্যাটাকের মধ্যে পার্থক্য কি, সেই বিষয়টা আমি একটু ক্লিয়ার করে দেই। ডিকশনারি অ্যাটাক আর ব্রুট ফোর্স অ্যাটাকের মধ্যে পার্থক্য আছে। ডিকশনারি অ্যাটাকটা আমরা বুঝার ট্রাই করি, ডিকশনারি অ্যাটাকটা নাম থেকেই কিন্তু বোঝা যায় ডিকশনারি অ্যাটাক মানে ডিকশনারি। আমরা যে জানি যে ডিকশনারি মানে যেখানে অনেকগুলো ভোকাবুলারি থাকে, তাই না? তো ওখান থেকে আমরা শব্দ ভান্ডার পাই, তাই তো? এটাই তো সাধারণত, অর্থাৎ ডিকশনারি যেখানে অনেকগুলো ওয়ার্ড আপনি অ্যাড করে রাখছেন। তো ডিকশনারিতে মূলত ওয়ার্ডলিস্টের উপর ভিত্তি করে কাজ করে, কিন্তু ব্রুট ফোর্স অ্যাটাকটা ওয়ার্ডলিস্টের উপর ভিত্তি করে কাজ করে, কিন্তু একই ওয়ার্ডের যে অক্ষরগুলো থাকে এর সাথে আলফা নিউমেরিক অক্ষরগুলো তারা অ্যাড করে। এক্সাম্পল হিসেবে আমি যদি বলি, যেমন খেয়াল করেন যে মনে করেন আমি একটা এক্সাম্পল দেওয়ার জন্য একটা, তো আমার এখানে কি নোটপ্যাড দেখা যাচ্ছে নোমান? জি ভাই।
আচ্ছা, তো আমরা ডিকশনারি অ্যাটাকের বিষয়টা বুঝি ক্লিয়ার করে, কারণ এই কনসেপ্ট গুলো যদি ক্লিয়ার না হয় তাহলে আমাদের কাজ করার সময় প্রবলেম হয়। ডিকশনারি অ্যাটাকে কি হয়, এর জন্য আপনাকে প্রথমে একটা ওয়ার্ড লিস্ট দিতে হবে। মনে করেন আপনি ডিকশনারি অ্যাটাকের মধ্যে আমার পাসওয়ার্ডের জন্য ট্রাই করলেন, যে একটা ফয়সাল দিয়ে একটা ওয়ার্ড লিস্ট দিলেন, পরে অ্যাডমিন দিলেন, তারপরে আপনি যে কাজটা করলেন যে আপনি একটা ওয়ার্ড লিস্ট যেহেতু বানাতে হবে, কারণ আপনি তো অ্যাটাক দিচ্ছেন, তাই না? এখন ডিকশনারি অ্যাটাকে কি হবে, যে এই যে আপনি তিনটা দিয়ে একটা কি করলেন, একটা ওয়ার্ড লিস্ট তৈরি করলেন। তো ডিকশনারি অ্যাটাক কি করবে, জাস্ট এই ওয়ার্ড গুলোই চেক করবে, অন্য কিছু কিন্তু চেক করবে না। বাট আপনি যখন বুট ফোর্স অ্যাটাক দিবেন তখন ঘটনাটা কি হবে, যখন বুট ফোর্স অ্যাটাক দিবেন তখন ঘটনাটা হবে এমন যে এই আপনি সেম ওয়ার্ড লিস্ট ইউজ করতেছেন যেটা আপনি ডিকশনারিতে ইউজ করছেন, কি ফয়সাল অ্যাডমিন 1 2 3 4 5 6, সেম বিষয়টাই আপনি মনে করেন যে ইউজ করতেছেন সেটা বুট ফোর্স অ্যাটাকের ক্ষেত্রে। তখন ঘটনা ঘটবে যে এখানে যে বিষয়গুলো আছে এই বিষয়গুলোর সাথে আলফা নিউমেরিক সংখ্যাগুলো অ্যাড হবে। তখন আপনি মূলত দিচ্ছেন তিনটা ওয়ার্ড, কিন্তু এই ওয়ার্ডের সাথে তারা অন্য কিছু চেক করবে, যেমন ফয়সালের সাথে তারা 1 অ্যাড করে দেখবে, অথবা ফয়সালের সাথে 2 অ্যাড করে দেখবে, আলফা নিউমেরিক যে অক্ষরগুলো আছে হ্যাশ চেক করবে, ট্রাই করবে, এগুলো ট্রাই করে তারা দেখবে। তো মূলত ডিকশনারি অ্যাটাক আর বুট ফোর্স অ্যাটাকের পার্থক্য এটাই। ডিকশনারি অ্যাটাক জাস্ট ওয়ার্ড লিস্টে কাজ করে, ওয়ার্ড লিস্টে যে ওয়ার্ড গুলো আছে ওগুলোই দেখবে, যার কারণে ডিকশনারি অ্যাটাক সময় কম লাগে। কিন্তু বুট ফোর্স অ্যাটাকের মধ্যে আপনার ওয়ার্ড যেগুলো আছে এগুলো চেক করবে, কিন্তু এই ওয়ার্ডের সাথে আলফা নিউমেরিক যে ইয়াগুলো আছে, নাম্বার আলফা নিউমেরিক, যেটা আমরা আইসিটিতে আমরা সাধারণত জেনে থাকি, আলফা নিউমেরিক যে নাম্বার গুলো আছে, নিউমেরিক নাম্বার, সেগুলো কি আলফা নিউমেরিক নাম্বার, নাম্বার সম্পর্কে আমাদের ধারণা আছে না, হ্যাশ, হ্যাঁ, তারপরে 1 2 3 1 থেকে 9, তারপরে হচ্ছে 0 থেকে 9, তারপরে হ্যাশ স্টার, এগুলো ট্রাই করবে। হ্যাঁ, তো এই আলফা নিউমেরিক যে বিষয়গুলো আছে একটা ওয়ার্ডের আগে পরে দিয়ে তারা চেক করবে হচ্ছে বুট ফোর্স অ্যাটাকের সময়। বাট ডিকশনারি অ্যাটাকের সময় জাস্ট যে ওয়ার্ড গুলো আছে এগুলো চেক করবে। আর ডিকশনারি অ্যাটাক চিনার জন্য আরেকটা উপায় আছে, ওদের এক্সটেনশন থাকে .dict দিয়ে থাকে নরমালি, আর বুট ফোর্স অ্যাটাকের সময় যে কোনো থাকতে পারে, তবে এটা রিয়েল ব্যাখ্যা না যে এক্সটেনশন .dict থাকবে, এক্সটেনশন .txt থাকবে, ডিপেন্ড করে মূলত ভিতরের গভীরতাটা। বুট ফোর্স অ্যাটাকের মধ্যে আলফা নিউমেরিকের যে বিষয়গুলো আছে এগুলো একটা ওয়ার্ডের সাথে অ্যাড হবে, বাট ডিকশনারি অ্যাটাকের মধ্যে এগুলো কিন্তু অ্যাড হবে না। তাহলে আমরা এই বিষয়টা বুঝতে পারলাম। এখন প্রশ্ন হচ্ছে এই দুটোর মধ্যে কোনটা ভালো, এটা ডিপেন্ড করবে আপনার কাজের উপরে। যদি আপনার একটা নির্দিষ্ট ওয়ার্ড লিস্ট আপনি পেয়ে যান, আপনি জানেন যে এটাই হবে, সেক্ষেত্রে ডিকশনারি অ্যাটাক বেস্ট। আর আপনি যদি না জানেন তা সেক্ষেত্রে বুট ফোর্স অ্যাটাক বেস্ট। কারণ বুট ফোর্স অ্যাটাক কি করবে, যে আপনি তো সঠিকভাবে জানেন না, সে প্রত্যেকটা জিনিস চেক করবে, কিন্তু এখানে প্রচুর সময় লাগবে বুট ফোর্স অ্যাটাকের জন্য, অনেক সময়ের দরকার, কিন্তু ডিকশনারি অ্যাটাকের মধ্যে কিন্তু সময় কম লাগে। হ্যাঁ, তো এই হচ্ছে বিষয়, আমরা বুঝতে পারলাম যে বুট ফোর্স অ্যাটাক আর ডিকশনারি অ্যাটাক বিষয়টা কি। এখন আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে হাইড্রা। তো হাইড্রার কাজে হচ্ছে যে বুট ফোর্স অ্যাটাক দেওয়া, ঠিক আছে? এখন আপনি যখন বুট ফোর্স অ্যাটাক দিবেন, কেন দিবেন আমরা ইতিমধ্যে বোঝার চেষ্টা করেছি। এক্সাম্পল হিসেবে বললাম যে আমাদের ফেসবুকে যে লগইন আছে, আপনি লগইন এর পাসওয়ার্ডটা খুঁজে বের করতে চাচ্ছেন, সেটা তো আপনি জানেন না, একটা ওয়ার্ড লিস্ট আছে, সেই ওয়ার্ড লিস্টটা ব্যবহার করে আপনি ফোর্স করতেছেন যে কোনটা রিয়েল পাসওয়ার্ড সেটা আমাকে দাও। এই জন্য এটাকে বলা হয় মূলত বুট ফোর্স অ্যাটাক। ফোর্স করে যে এতগুলো যে ওয়ার্ড আছে এই ওয়ার্ড থেকে ফোর্স করে আমাকে খুঁজে বের করে দিতে বলে যে রিয়েল পাসওয়ার্ডটা কি। ওকে, তো এটাই হচ্ছে মূলত বুট ফোর্স অ্যাটাক। এখন আমরা হাইডার ব্যাপারটা দেখব। প্রথমে কোশ্চেন আমাদের যে আসলে হাইড্রা, যে আমরা বুঝলাম এটার নাম হাইড্রা কেন, অথবা এটা কিভাবে কাজ করে। ওকে, তো এটা যে আমরা ইতিমধ্যে বায়োলজি সম্পর্কে যদি আমাদের ধারণা থাকে যে হাইড্রা হচ্ছে বায়োলজিক্যাল একটা মানে থিওরি থেকে মূলত হাইড্রা শব্দটা। তো হাইড্রা দ্বারা বোঝানো হয় যে একটা মূলত যে এমন একটা উদ্ভিদ যেটা কাটার পরে আবার একটা নতুন মাথা, এক মাথা কেটে দিচ্ছেন আরেক মাথা উঠে যাচ্ছে, এক মাথা কেটে দিচ্ছেন আরেক মাথা উঠে যাচ্ছে। এখানে যে পিকচারটা খেয়াল করে দেখেন যে এটা কাটা হয়েছে আর আরো দুইটা মাথা হয়ে গেল, একটা মাথা কাটা হয়েছে আরো তিনটা মাথা হয়ে গেল। তো মূলত এটা এই কনসেপ্ট থেকেই হাইড্রার নামটা হাইড্রা দেওয়া হয়েছে। কারণটা কি, কারণ এই টুলস দিয়ে আমরা বিভিন্ন ধরনের প্রটোকলের ক্ষেত্রে বুট ফোর্স অ্যাটাক দিতে পারি। হ্যাঁ, শুধু একটা প্রোটোকল না যে শুধু আমরা ফেসবুকের লগ ইন পাসওয়ার্ড খুঁজে বের করবো সেই জন্য না, বিষয়টা হচ্ছে হাইড্রা দিয়ে আমরা অনেক কাজ করতে পারবো।
হ্যাঁ, যেগুলো আমাদের বুট ফোর্স অ্যাটাক দিতে হবে। যার কারণে এই পিকচারের সাথে নাম রেখে এই যে কনসেপ্ট আছে হাইড্রা নামের যে কনসেপ্ট, যে একটা মাথা কেটে দিলে তিনটা মাথা তৈরি হয়ে যায়, অথবা দুইটা মাথা তৈরি হয়ে যায়, অথবা ডাবল মাথা তৈরি হয়ে যায়, সেই কনসেপ্ট থেকেই এই টুলসের নামটা দেওয়া হয়েছে হাইড্রা। আর কেন হাইড্রা নাম দেওয়া হয়েছে, কারণ এই টুলস দিয়ে আমরা অনেক কাজ করতে পারি। যেমন এখানে বলা আছে কি কি কাজ করা যায়, এখানে অনেকগুলো প্রটোকল আছে। যেমন ফাইল ট্রান্সফার প্রটোকলের ক্ষেত্রে আমরা হাইড্রা ব্যবহার করতে পারি। কারণ ফাইল ট্রান্সফার প্রটোকলের ক্ষেত্রে আমার কি হয়, যে আমার একটা ইউজার নেম থাকে, একটা পাসওয়ার্ড থাকে। হ্যাঁ, এখন সেই পাসওয়ার্ডটা খুঁজে বের করার জন্য আমরা হাইড্রা ব্যবহার করতে পারি, অথবা সেই ইউজার নেমটা খুঁজে বের করার জন্য আমরা হাইড্রা ব্যবহার করতে পারি। তারপরে গেট মেথডের ক্ষেত্রে আমার পাসওয়ার্ড লাগবে, তারপরে আমার ইউজার নেম থাকবে, সেক্ষেত্রে আমরা হাইড্রা ব্যবহার করতে পারি। পোস্ট মেথডের ক্ষেত্রে একটা লগ ইন করার সময় যেগুলো লাগে সেটা আমরা বের করতে পারি। তারপরে এসএসএইচ খুব ইম্পর্টেন্ট একটা বিষয় রিমোট কন্ট্রোলের ক্ষেত্রে। যেমন আপনি চাচ্ছেন যে আপনার ল্যাপটপ দিয়ে আমার ল্যাপটপে আপনি অ্যাক্সেস নেবেন, সেক্ষেত্রে আপনার কিন্তু এসএসএইচ এর পাসওয়ার্ড লাগবে, তাই না? এই এসএসএইচ এর পাসওয়ার্ডটা খুঁজে বের করার জন্য আপনি হাইড্রা ব্যবহার করতে পারবেন। এখানে যেহেতু হাইড্রা দিয়ে বিভিন্ন প্রোটোকলের ব্যবহার করা যায়, সেই জন্যই এই যে টুলসটা আছে সেটাকে হাইড্রা বলা হয়েছে। এবং এই পিকচারটা সবসময় আইকন এই এমন থাকে, হাইড্রার যে আইকন সেটা থাকে। ওকে, তো আমরা এখন বুঝতে পারলাম যে হাইড্রা বিষয়টা কি, আর বুঝতে পারলাম যে বুট ফোর্স অ্যাটাক বিষয়টা কি। ওকে, তো এখন আমরা যে কাজটা করব, যে আমরা হাইড্রা টুলস এর ব্যবহার দেখব। তো এর আগে প্রথম কোশ্চেন জাগে যে হাইড্রা আমরা ইনস্টল কিভাবে করব। তো যদি আপনার অপারেটিং সিস্টেম প্যারট হয় অথবা কালি হয়, তাহলে আপনার অটোমেটিক হাইড্রা ইনস্টল করা থাকবে। আর যদি আপনি উইন্ডোজে চান, তাহলে উইন্ডোজে আপনি কিন্তু এটা ইনস্টল করতে পারবেন। তো ইতিমধ্যে আমরা আমাদের সবার কালি লিনাক্স আছে, তাহলে আমরা যদি চেক করি, এখানে যদি সার্চ করি হাইড্রা লিখি, হাইড্রা, দেখতে পারবেন যে হাইড্রা টুলসটা চলে আসে। এবং আমরা আমাদের পিকচার কিন্তু যেভাবে বলছি এভাবে, ঠিক আছে? তো এটা হচ্ছে হাইড্রা টুলস। এই হাইড্রা টুলস নিয়ে আমরা আজকে কাজ করব। তো প্রথমে আমরা বুঝে নিলাম এখন যে ইনস্টল কিভাবে করতে হয়। স্বাভাবিক নিয়ম, কালিতে ইনস্টল থাকে, সেক্ষেত্রে আমাদের আর ইনস্টল করতে হবে না। তো আমরা এখান থেকে দেখে নিব। এখন আমরা যে বিষয়টা দেখব যে হাইড্রা কিভাবে ব্যবহার করতে হয়। ওকে, তো হাইড্রা ব্যবহার করার জন্য প্রথমে আমরা কনসেপ্টটা ক্লিয়ার করে আসি, হাইড্রা কাজ কিভাবে করে। ওকে, হাইড্রা কাজ কিভাবে করে, আমরা যদি স্ক্রিনটা একটু বড় করে নেই, আমরা কমান্ড দিব ম্যান হাইড্রা, তাহলে বুঝতে পারবো যে হাইড্রা কিভাবে বেসিক কাজটা করে সেটা দেখতে পাচ্ছি। তো এখানে বলা আছে হাইড্রা এ ভেরি ফাস্ট নেটওয়ার্ক লগ ইন ক্র্যাকার হুইচ সাপোর্ট মেনি ডিফারেন্ট সার্ভিস। ওকে, অনেক সার্ভিস যেহেতু করে সেই জন্য এটার নাম হাইড্রা দেওয়া হয়েছে। এবং বলা আছে কোন গুণগুলো করে, যে এখানে কিন্তু অপশনে বলা আছে যে কোনগুলো কাজ তারা করতে পারে। ওকে, তো ইতিমধ্যে আমরা এই বিষয়গুলো দেখছি। এখন আমাদের বেসিক কনসেপ্টটা ক্লিয়ার করতে হবে। হাইড্রার ক্ষেত্রে আমাকে প্রথমেই হাইড্রা যে কমান্ড আছে হাইড্রা সেটা দিতে হবে। দেন এখানে যে অপশনগুলো আছে এই অপশনগুলো বুঝে বুঝে আমাদেরকে ব্যবহার করতে হবে। ওকে, তো আপনারা এখান থেকে দেখে নেবেন। আমি জাস্ট যে বিষয়গুলো একেবারে বেসিক সেগুলো দেখাচ্ছি, আর এগুলোতে আমরা এখান থেকে দেখে নিতে পারবো যে কি কি ব্যবহার আছে। কারণ ইতিমধ্যে আমরা অনেক ক্লাস নিয়েছি এই বিষয় নিয়ে, যে কিভাবে ম্যানুয়াল কমেন্ট দিয়ে দেখতে হয় যে একটা টুলসের বেসিক ব্যবহার। সেজন্য এগুলো দিয়ে আমি আর সময় লস করতে চাচ্ছি না। ওকে, এখন আমরা যে কাজটা করব, হাইডার বেসিক কমান্ড গুলো দেখব। আপনি মনে করেন যে ফাইল ট্রান্সফার প্রোটোকলের জন্য হাইডার কমান্ড দিতে চাচ্ছেন, তখন আপনি হাইডার কিভাবে ব্যবহার করবেন, তখন আপনাকে যে কাজটা করতে হবে, এই যে কমান্ডটা দেখতে পাচ্ছেন এই কমান্ডটা দিতে হবে। দ্যাট মিনস আপনার যদি এমন হয় যে আপনি ফাইল ট্রান্সফার প্রোটোকলের ক্ষেত্রে হাইডার ব্যবহার করতে চাচ্ছেন, সেক্ষেত্রে কমান্ড হবে এমন, এফটিপির ক্ষেত্রে বেসিক কমান্ড হবে এমন, প্রথমে আপনাকে দিতে হবে হাইড্রা, যেহেতু এটা হাইড্রা টুলস। দেন আপনার এখানে একটা বুঝার বিষয় আছে, সেটা ভালো করে বুঝতে হবে। আমরা যদি ট্রাই করি একটা কাজ করি বেসিক বিষয়। এখন আমরা দু একটা বেসিক কোশ্চেন করে নেই, তারপরে দেখি কি দাঁড়ায়। প্রথম কোশ্চেন জুনিয়র সিফাতের কাছে, আমাকে বলো তো ক্রিডেনশিয়াল মানে কি? ক্রিডেনশিয়াল জানা নাই তো। ওকে, ক্রিডেনশিয়াল আঞ্জুম, ক্রিডেনশিয়াল মানে বুঝো? ভাইয়া এটার ব্যাপারে ওভাবে ক্লিয়ার আইডিয়া নেই। আচ্ছা, পরিচয় বুঝো? পরিচয় মানে হচ্ছে কোন একটা পরিচয়পত্র সার্টিফিকেট, একটা প্রমাণ।
রাইট 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 রাইট। তো আমরা যখন ফেসবুকে লগ ইন করি এর জন্য আমাদের একটা আইডি থাকে এবং একটা পাসওয়ার্ড থাকে। তো এটাকে বলা হয় লগ ইন ক্রিডেনশিয়াল। তো লগ ইন করার জন্য আমাদেরকে একটা আইডি নাম্বার দিতে হয়, একটা পাসওয়ার্ড দিতে হয়। তো নর্মালি যে কোনো জায়গায় যখন আমরা লগ ইন করি, লগ ইন করার ক্ষেত্রে মেইন যে দুটো বিষয় লাগে, একটা হলো আইডি আর একটা হলো পাসওয়ার্ড, তাই না? এখন ফাইল ট্রান্সফার প্রটোকলের বিষয়টা কি, এটা মানেটা কি, এই প্রটোকলের বেসিকটা আমি জাস্ট বলে দিই জুনিয়রদের জন্য। ফাইল ট্রান্সফার প্রটোকল এফটিপি, এই প্রটোকলের কাজ হচ্ছে ফাইল শেয়ারিং করা। নাম থেকেই বোঝা যাচ্ছে ফাইল ট্রান্সফার প্রটোকল। ফাইল মানে তো আমরা বুঝি আমাদের যে পিসিতে আমরা বিভিন্ন ধরনের ফাইল সেভ করে রাখি, এগুলোই মূলত ফাইল। ট্রান্সফার মানে কি, এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে যাওয়া। প্রটোকল মানে আমরা জানি যে সেট অফ রুলস যার মাধ্যমে আমরা কোনো কাজ করতে পারি। তো ফাইল ট্রান্সফার প্রটোকল মানে হচ্ছে এই প্রটোকলের মাধ্যমে আমরা ফাইলগুলো শেয়ার করতে পারি। এখন ফাইল কি যে কেউ শেয়ার করতে পারলে হবে না, কারণ যে কেউ যদি আমি ফাইল শেয়ার করতে যাই তাহলে কিন্তু আমার সিকিউরিটি থাকলো না। যেমন মনে করেন আমার একটা সার্ভার আছে, আমি একটা ওয়েবসাইট বানাইছি। এখন এই ওয়েবসাইট আমি বানানোর পরে আমি যারা ডেভেলপার আছে তাকে মাঝে মাঝেই আমার দিতে হয় এটা ডেভেলপ করে দেওয়ার জন্য। এখন আমার যে এই ওয়েবসাইটের মধ্যে আমার কিন্তু অনেক সেন্সিটিভ ইনফরমেশন আছে। এখন এই সব সেন্সিটিভ ইনফরমেশন যদি আমি তাকে, আমার যারা ডেভেলপার আছে তাকে যদি আমি পুরো অ্যাডমিনের দায়িত্ব দিয়ে দেই, তাহলে কিন্তু সে আমার সেন্সিটিভ ইনফরমেশন গুলো দেখতে পারবে। তো ফাইল ট্রান্সফার প্রটোকলের কাজটা সেম এই জায়গায় দাঁড়ায়। আমি যখন চাচ্ছি যে এই বিষয়গুলোই করবে, অন্য বিষয়গুলো দেখতে পারবে না, তখন আমি কি করতে পারি যে ফাইল ট্রান্সফার প্রটোকল যে আছে তার মাধ্যমে আমি নির্দিষ্ট করে দিয়ে আমি তাকে বলে দিলাম যে আপনি শুধু ফাইল ট্রান্সফার প্রটোকলের মাধ্যমে কাজ করবেন, ডাটাগুলো এখান থেকে আমাদের সাথে শেয়ার করবেন, আর একটা পারমিশন দিয়ে দিলাম। এবং এখন সেক্ষেত্রে কিন্তু তার একটা লগইন আইডি লাগবে, অর্থাৎ তার ক্রিডেনশিয়াল লাগবে, সেজন্য তার ইউজার নেম লাগবে এবং তার পাসওয়ার্ড লাগবে। এখন এই ইউজার নেম আর পাসওয়ার্ড ছাড়া সে কিন্তু ফাইল ট্রান্সফার প্রটোকলে ঢুকতে পারবে না, কারণ যদি এখানে ইউজার নেম আর পাসওয়ার্ড দেওয়া না হয় তাহলে কিন্তু যে কেউ ঢুকে যেতে পারবে, তাই না? সেক্ষেত্রে কিন্তু আমার সিকিউরিটি থাকছে না, আমার সার্ভারে সিকিউরিটি থাকছে না। তো সেই বিষয়টার জন্য আমাকে একটা ইউজার নেম লাগবে আর একটা লাগবে হচ্ছে আমার পাসওয়ার্ড। এখন যেহেতু আমরা হাইডে ব্যবহার করতেছি, এখানে আমাদের কি করতে হবে, ইউজার নেমও জানতে হবে, পাসওয়ার্ডও জানতে হবে। এবং নরমালি আমাদের টার্গেট ভিকটিম যদি আমাদের পরিচিত হয় তাহলে আমরা গেস করতে পারি যে ইউজার নেম এটা হতে পারে, কিন্তু অন্য ক্ষেত্রে কিন্তু আমাদের ইউজার নেম গেস করা যাবে না। হয়তোবা সেক্ষেত্রে আমরা ইনফরমেশন গ্যাদার করে সেই যে বিষয়গুলো আছে রিকনের মাধ্যমে আমরা ইউজার নেমটা আমাদের জেনে নিতে হবে। তো নরমালি আমাদের জানা থাকবে না, আর যদি জানা থাকে তাহলে ভালো। তো পাসওয়ার্ড কিন্তু আমাদের অজানা থাকবে বেশিরভাগ সময়। তো সেক্ষেত্রে আমরা কিভাবে কাজ করব, তো সেক্ষেত্রে আমাদের প্রথমে যে কাজটা লাগবে, আমাদের লাগবে কিন্তু ইউজার নেম, তাই না? তো এখন ইউজার নেম যদি আমরা জানি সেক্ষেত্রে হাইডার ব্যবহার কিভাবে হবে, ইউজার নেম জানা থাকলে হাইডার ক্ষেত্রে ব্যবহার করতে হবে -l, আর সেটা মানে এল দিয়ে সহজ হচ্ছে লগইন ইনফরমেশন, যেটা ইউজার নেম হয়। মনে করেন ইউজার নেম হচ্ছে নোমানের সার্ভার মনে করেন, আর পাসওয়ার্ড সে কিন্তু জানে না। এখন পাসওয়ার্ড যখন জানা না থাকবে, পাসওয়ার্ড আপনি যখন জানতেছেন না, তখন আপনাকে কি ব্যবহার করতে হবে, যদি আপনি জানেন ইউজার নেম সেক্ষেত্রে আপনাকে ব্যবহার করতে হচ্ছে -l। এই এলটা কিন্তু ছোট হাতের, একটা বিষয় এখানে ভালো করে বোঝার চেষ্টা করবেন, একটা এলটা ছোট হাতের। আর যদি আপনি পাসওয়ার্ড না জানেন সেক্ষেত্রে আপনাকে ব্যবহার করতে হচ্ছে -p, বড় হাতের পি। এখন ইউজার নেম যদি আপনি জানেন, আমরা ধরে নিলাম এই প্রবলেমটার ক্ষেত্রে আমরা ইউজার নেম জানি এবং ইউজার নেম হচ্ছে নোমান, আর পাসওয়ার্ড আমরা জানি না, হ্যাঁ, এই জন্য আমরা দিচ্ছি বড় হাতের -p। রিমেম্বার এটা বড় হাতের, এটা কিন্তু ছোট হাতের না। ওকে, এখন যেহেতু আমরা পাসওয়ার্ড জানি না, আমরা তো ইউজার নেম জানি, পাসওয়ার্ড জানি না, যেহেতু বুট ফোর্স অ্যাটাক, তাহলে এখানে আমাদের কি দিতে হবে, এখানে হচ্ছে রকি ওয়ার্ডলিস্ট ব্যবহার করতে পারি, মূলত পাসওয়ার্ডের জন্য এটাই বেটার। আর বাকি আমাদের নিজেদের আরো স্যাক লিস্ট আছে, এগুলো আমরা ব্যবহার করতে পারি। তো রকি ওয়ার্ডলিস্ট ব্যবহার করে পারফেক্ট। অন্য কিছু যদি থাকে তাহলে নিজেরা বানায় ব্যবহার করতে পারি। তাহলে এখানে ভালো করে খেয়াল করি, হাইডা দিলাম -l ছোট হাতের, কারণ আমরা জানি ইউজার নেমটা নোমান, কিন্তু -p বড় হাতের, কারণ আমরা পাসওয়ার্ডটা জানি না। ওকে, তো এটা হচ্ছে এটার ক্ষেত্রে। এখন এরপরে আমাকে টার্গেট আইপি বলে দিতে হবে।
আমার যে প্রবলেম আছে প্রবলেমের টার্গেটের জন্য আইপি, দেন আমাকে প্রটোকল বলে দিতে হবে এফটিপি। জাস্ট এটাই হচ্ছে এফটিপির আমার পাসওয়ার্ড জানার জন্য কমান্ড। ওকে, তো সেই হিসাবে এখন এক্সাম্পল হিসাবে যদি আমরা দেখাই, জাস্ট এখানে একটা আইপি মনে করেন যে আপনার আইপি হচ্ছে 10.10.1.12। এটা হচ্ছে আপনার। এখন এটা দিলে কি হবে, আপনার যে ফাইল ট্রান্সফার প্রটোকলের যেই পাসওয়ার্ড আছে সেই পাসওয়ার্ডটা যদি র কিউর ভিতরে থাকে তাহলে কিন্তু আপনি পেয়ে যাবেন। ওকে, এখন আপনি মনে করেন যে আপনি পাসওয়ার্ড জানেন বাট আপনি ইউজার নেম জানেন না, সেক্ষেত্রে কি হবে? সেক্ষেত্রে জাস্ট এই -Lটা যেটা ছোট হাতের আছে সেটা হয়ে যাবে বড় হাতের -L, দ্যাট মিনস এটা হবে -L। তখন এখানে আপনার -L দিয়ে দিতে হবে। সেক্ষেত্রে আপনাকে এখানে একটা ওয়ার্ড লিস্ট দিয়ে দিতে হবে। তখন ঘটনাটা একটা ওয়ার্ড লিস্ট আপনি দিলেন, মনে করুন আপনি বানায় নিলেন। আর এক্ষেত্রে যেহেতু আপনি এটা জানেন সেক্ষেত্রে আপনি ছোট হাতের পি। এখন একই সময়ে দুইটা ব্যবহার করলে হবে না, একটা কোশ্চেন আমরা একটু পরে বলবো। তো সেক্ষেত্রে এটা যেহেতু আমরা পাসওয়ার্ড জানি এই জন্য ছোট হাতের পি হয়ে গেল। পাসওয়ার্ড যখন জানি তখন হয়ে যাবে ছোট হাতের পি। ওকে, ছোট হাতের পি। যখন আমরা পাসওয়ার্ড জানবো তখন কিন্তু এই ওয়ার্ড লিস্ট দিলে হবে না, কারণ আমরা তখন যে কাজটা করবো, যেহেতু আমরা পাসওয়ার্ড জানি, যে জানি সেই পাসওয়ার্ডটা বলে দিতে হবে। মনে করেন যে পাসওয়ার্ড হচ্ছে সাদনান, যেহেতু নোমান সাদনানকে অনেক ভালোবাসে সেই হিসেবে সাদনানের পাসওয়ার্ড দেওয়ার সম্ভাবনা বেশি, সাদনান 1 2 3। ওকে, এটা ছিল মনে করেন ফাইল ট্রান্সফার প্রটোকলের ক্ষেত্রে। আশা করি আমরা বুঝতে পেরেছি। তো এখানে -L এর আর বড় হাতের L এর একটা বিষয় আছে, সেটা ভালো করে বোঝার চেষ্টা করলাম আমরা এখানে। তো এটা হয়ে গেল। এখন এতটুকু যদি বুঝতে পারি, আমরা জুনিয়রদের কাছ থেকে কিছু কোশ্চেন নেব। আশা করি এতটুকু আমরা বুঝতে পারছি। তো জুনিয়র যারা আছে তাদের কাছ থেকে কোশ্চেন নেব। আমার কোশ্চেন থাকবে মীর তারিকের কাছে। সেই কোশ্চেনটা হচ্ছে ফাইল ট্রান্সফার প্রটোকলের ক্ষেত্রে আমরা লগইন এর জন্য ইউজার নেম এবং পাসওয়ার্ডের প্রয়োজন হয়। এখন আপনার কাছে মনে করেন যে ইউজার নেম নাই, পাসওয়ার্ডও নাই, সেক্ষেত্রে আপনি কি করবেন? আগে কি ইউজার নেম বের করবেন ফাইল ট্রান্সফার প্রটোকলে হাইডা ব্যবহার করে, নাকি দুইটা একসাথে বের করার চেষ্টা করবেন? কি করবেন? তারিখ মনে হয় নাই। তো সেম কোশ্চেনটা সিফাতের কাছে। তো আপনি চাচ্ছেন যে ফাইল ট্রান্সফার প্রটোকলের আপনি পাসওয়ার্ডও খুঁজে বের করতে চাচ্ছেন, ইউজার নেমে খুঁজে বের করতে চাচ্ছেন, বাট আপনি ইউজার নেম জানেন না, পাসওয়ার্ডও জানেন না। তো সেক্ষেত্রে আপনি কি দুইটা একসাথে ইউজ করবেন, না দুইটা আলাদা আলাদা ভাবে কাজ করবেন? প্রথমে ইউজার নেম দিয়ে পরে পাসওয়ার্ড দিয়ে কিভাবে কাজ করবেন? এটার ক্ষেত্রে আগে ইউজার নেমটা খুঁজে নিতে হবে, তারপরে হাইডের সাহায্যে পাসওয়ার্ডটা ক্র্যাক করতে হবে। ওকে, গুড। তারেকের অ্যান্সার হচ্ছে ভাইয়া আগে ইউজার বের করতে হবে, রাইট। তো এটা একটা বিষয় যে সেটা হচ্ছে হাইড্রা একই সাথে দুইটা কাজ করতে পারে না। অর্থাৎ আপনি যদি ইউজার নেম আর পাসওয়ার্ড দুইটা একসাথে খুঁজে বের করতে চান, অর্থাৎ এখানে বড় হাতের পি দিলেন, পি দিয়ে এখানে ওয়ার্ড লিস্ট দিয়ে দিলেন, তখন কিন্তু সে কাজ করতে পারবে না। কেন কাজ করতে পারবে না? কারণ একই সাথে দুইটা সে কাজ করতে পারে না। সেই জন্য আপনার যে কোনো একটা কাজ করতে হবে, হয় ইউজার নেমের জন্য ওয়ার্ড লিস্ট দিয়ে কাজ করতে হবে, অথবা পাসওয়ার্ডের জন্য মানে ওয়ার্ড লিস্ট দিয়ে কাজ করতে হবে। দুইটা একসাথে হবে না। তো সেই ক্ষেত্রে প্রথমে আপনি ইউজার নেম বের করবেন। এটা ইনফরমেশন গ্যাদারিং করে নিতে পারলে অনেক ভালো। আর যদি না হয় তাহলে সেক্ষেত্রে আপনাকে নিজে নিজে ম্যানুয়ালি ট্রাই করতে হবে, তারপরে পাসওয়ার্ড ট্রাই করতে হবে। ওকে, তাহলে আমরা ফাইল ট্রান্সফার প্রটোকলের বিষয়টা দেখলাম। তো এই বিষয়টা খুব সুন্দরভাবে এখানে দেওয়া আছে, আপনারা এখান থেকে দেখে নেবেন। যদি কিছু না বুঝেন তাহলে বলবেন। এখন জুনিয়রদের কাছে কোশ্চেন হচ্ছে নৌশিন আঞ্জুমের কাছে, মাইনাস স্মল লেটার এল এবং মাইনাস ক্যাপিটাল লেটার এল এর মধ্যে পার্থক্য কি? আচ্ছা, মাইনাস স্মল লেটার এল হচ্ছে যখন আমরা এল এর মানটা জানি তখন হচ্ছে মাইনাস স্মল লেটার এন লিখবো। আর যখন আমরা এল এর মানটা জানি না তখন মানে যখন আমরা জানি তখন মাইনাস স্মল লেটার এল লিখে এরপর পাশে ইউজার নেমটা লিখে দিব। কিন্তু আমরা যখন জানবো না ইউজার নেমটা, তখন হচ্ছে গিয়ে মাইনাস বড় হাতের এল, তারপর হচ্ছে কিছু লিখবো না, ইউজার নেমটা আমরা যেহেতু জানি না। এরপর হচ্ছে পাসওয়ার্ড, পাসওয়ার্ড তো আমাদের জানা থাকবে কারণ একটা জানলে একটা জানবো না। তো এরপর হচ্ছে মাইনাস ছোট হাতের পি, এরপর হচ্ছে পাসওয়ার্ড। এটাই ডিফারেন্স। এখন ইউজার নেমে তোমাকে একটা ইউজার নেমের লিস্ট দিতে হবে, তাই তো? কারণ ইউজার নেম তো বুট ফোর্স সেটআপ করতেছো। হ্যাঁ, রাইট। ওকে, থ্যাংক ইউ। ওয়ার্ড লিস্ট।
হ্যাঁ, হোয়াট লিস্ট দিতে হবে। ওকে, তাহলে আমরা ফাইল ট্রান্সফার প্রোটোকলের বিষয়টা বুঝলাম। এখন আমরা লগিং এর ক্ষেত্রে বুঝবো, সেটা খুব বেশি ইম্পর্টেন্ট। এটা নর্মালি আমরা সবাই ইচ্ছুক থাকি। এটা বুঝতে পারলে আমরা নর্মাল যে ওয়েবসাইট গুলো থাকে সেক্ষেত্রে কিন্তু আমরা যে কারো ইউজার নেম যদি জানি তাহলে পাসওয়ার্ড খুঁজে বের করা যাবে। আচ্ছা, তো এই বিষয়টা আমরা দেখবো। এটা ফেসবুকের ক্ষেত্রে ব্যবহার করা না করাই ভালো, কারণ আমি এই ভিডিওটা আমার ইউটিউব চ্যানেলে আপলোড দেওয়ার পরে 1 সপ্তাহে 776টা ভিউ হয়েছিল। এরপর আমাকে স্ট্রাইক দিয়ে দেয়, কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক দেয়। এরপর আমি হাইডার ভিডিওটা আর আপলোড দেইনি। একবার খাওয়ার পরে, কারণ ওখানে আমাকে ওয়ার্নিং দিয়ে দিছে যে লগিং বুটফোর্স অ্যাটাক কিছু দেখানো যাবে না। ওকে, তো সেক্ষেত্রে এটা খুব সেন্সিটিভ বিষয়। এখন আমরা যে বিষয়টা দেখতেছি, আমরা চেষ্টা করবো এটা ব্যাড ইউজ যেন আমরা না করি। ওকে, তো এখন আমরা যে বিষয়টা দেখবো যে একটা লগিং এর পাসওয়ার্ড আমরা কিভাবে হ্যাক করতে পারি, সেই জন্য আমরা একটা এক্সাম্পল দেখবো। তো আমাদের টার্গেট একটা ওয়েবসাইট আমরা দেখবো। তো এখানে আমরা টার্গেট ওয়েবসাইটটা রান করি আগে। এটা আমাদের টার্গেট ওয়েবসাইট। এখানে দেখতে পাচ্ছি হাইডার পিকচার দেওয়া আছে। আমাকে লগইন এর আমার ইউজার নেম পাসওয়ার্ড দিয়ে আমাকে ঢুকতে হবে। এখন এই ইউজার নেম আর পাসওয়ার্ড দিয়ে আমাকে লগ ইন করতে হবে। এখন এই প্রবলেমের ক্ষেত্রে আমাকে ইউজার নেম বলা আছে যে ইউজার নেম হচ্ছে মলি। ওকে, আমরা যদি চেক করে দেখি, এখানে বলা আছে ইউজ হাইডার টু বুটফোর্স মলি ওয়েবসাইট। তারপরে আমরা ফ্ল্যাগটা পেয়ে যাব। এখন এখানে যেহেতু আমাদের ব্যবহার শিখার জন্য দিছে, তাহলে আমরা এই ক্ষেত্রে যাব। তো আমরা মনে করেন যে কোনো ভাবে ইনফরমেশন গ্যাদার করে আমরা যে কারো ফেসবুকের ইউজার নেম আমরা জেনে গেলাম যে ইউজার নেম এটা। এখন পাসওয়ার্ডের জন্য আমরা বুটফোর্স অ্যাটাক দিতে পারবো। ওকে, এখন বিষয়টা হচ্ছে ফেসবুকের ক্ষেত্রে কি করা যায় না করা যায়, এটা আপনারা নিজেরা ট্রাই করে দেখতে পারেন। তবে এই বিষয়ে আমি কিছু বলছি না। তো এখানে আপনার এটা যে কোনো একটা ওয়েবসাইটের, যেমন আপনি যখন একটা নিজে ওয়েবসাইটে চিন্তা ভাবনা করবেন, যে মনে করেন যে অন্যের একটা ওয়েবসাইট আপনি হ্যাক করতে যাচ্ছেন, অথবা আমরা পজিটিভলি বলি, যেমন মনে করেন যে নোমান একটা ওয়েবসাইট বানাইছে, সাদনানের কাছে দিল, সাদনানকে বলা হলো যে সাদনান তুমি এটা পেন টেস্টিং করে দাও। তো সাদনান কি করবে, যে অ্যাডমিনের যে লগইন আছে সেটা পেন টেস্টিং করে দেখবে যে অ্যাডমিনের পাসওয়ার্ড বের করা যায় কিনা। তো অ্যাডমিন প্যানেলে গিয়ে সেই ইউজার নেম দিয়ে পাসওয়ার্ড দিয়ে পেন টেস্টিং করে দেখলো হাইডার দিয়ে আসলেই পাসওয়ার্ড ক্র্যাক করা যায় কিনা। তারপরে যদি ক্র্যাক করা যায় তাহলে নোমানকে বলবে যে এটা ক্র্যাক হচ্ছে, তখন সে হয়তো বা প্যারামিটার চেঞ্জ করে দিবে। আর যদি না হয় তাহলে হয়তো বা চেঞ্জ করবে না, সেটা তার উপর ডিপেন্ড করবে। তো এখানে সেম ভাবে মনে করেন এটা একটা আমাদের লগইন পেজ। তো এখানে ইউজার নেম আছে আর পাসওয়ার্ড আছে। এই ইউজার নেম পাসওয়ার্ড দিয়ে আমাদের লগ ইন করতে হবে। এখন আমি ইউজার নেম জানি বাট আমি পাসওয়ার্ড জানি না, সেক্ষেত্রে আমরা কিভাবে কাজ করতে পারি সেই বিষয়টা আমরা দেখব। তো এখানে এই বিষয়টা শেখার জন্য আমাদেরকে প্রথম টার্গেট হচ্ছে আমাদেরকে জানতে হবে যে আমাদের ওয়েবসাইটটা কোন মেথড ব্যবহার করা হচ্ছে। এটা খুব বেশি ইম্পর্টেন্ট। কারণ হচ্ছে আমরা যদি ট্রাই করে এখানে দেখি, চেক করে দেখি যে হাইডার ব্যবহার কিন্তু বিভিন্ন প্রটোকলের জন্য, যার কারণে এটার নাম হাইডার বলা হয়েছে। এখানে বিভিন্ন প্রটোকল আছে, গেট মেথডের জন্য আছে। এইচটিটিপি মানেই তো যে কোনো ওয়েবসাইটের ক্ষেত্রে, তাই না, হাইপার টেক্সট ট্রান্সফার প্রটোকল। তারপরে এখানে খেয়াল করেন পোস্ট মেথডের জন্য আছে। তাহলে আমাদের চেক করে দেখতে হবে এটা কোন ধরনের। তারপরে খেয়াল করেন এটা আবার হেড আছে, হ্যাঁ, হেডিং অংশের জন্য আর কি। তারপরে এখানে খেয়াল করেন যে আরো অনেকগুলো বিষয় আছে, এস এর জন্য আছে, এইচটিটিপি হাইপারটেক্সট প্রটোকল, সিকোডের ক্ষেত্রেও আছে, পোস্টের ক্ষেত্রে, প্রক্সির ক্ষেত্রেও আছে। তাহলে এখানে ওয়েবসাইটের ক্ষেত্রে কিন্তু অনেকগুলো রুলস আছে, এই সবগুলো ওয়েবসাইটের প্রটোকল। হ্যাঁ, এখন এই ওয়েবসাইটের প্রটোকলের ক্ষেত্রে আমার প্রথম কাজ হচ্ছে ওয়েবসাইটে কোন মেথড আছে, এই যে মেথড গুলো আছে কোন মেথড আছে সেটা চেক করা। তো সেই জন্য আমাদের যে কাজটা করতে হবে, আমরা দুই ভাবে করতে পারি, বাপ সুইটের ব্যবহার নিতে পারি, অথবা আমরা রাইট ক্লিক করে এটা পেজ যে ইনফো আছে, সরি ভিউ সোর্স আছে, এটা দেখে আমরা বুঝতে পারি। যদি এখানে পোস্ট লেখা থাকে তাহলে পোস্ট মেথড, যদি পোস্ট লেখা না থাকে, গেট লেখা থাকে তাহলে গেট মেথড। তো এখানে আমরা খেয়াল করে দেখি যে এখানে কি বলা আছে। তো আমরা যদি চেক করে দেখি এটা পোস্ট মেথড হওয়ার সম্ভাবনাই বেশি। ওকে, হ্যাঁ, লগইন এর পরে, বাট এখানেও কিন্তু আপনার থাকে, সোর্স কোডও কিন্তু দেখা যায়, লগইন এর পরে বোঝা যায়। হ্যাঁ, ফর্মে কিন্তু দেওয়া থাকে, হ্যাঁ। এবং এখানে যে মেথডটা কিন্তু বলা আছে 12 নম্বর লাইনে, যে মেথড হচ্ছে পোস্ট, গেট হলে মেথডটা কিন্তু গেট বলা থাকতো। ওকে, তো এটা একটা বিষয়। তারপরে আমরা যদি এখানে লগইনে ক্লিক করি,
যদি আমরা দেখি যে আমাদের ভ্যালুগুলো প্যারামিটারের ভ্যালুগুলো উপরে দেওয়া থাকে তাহলে নরমালি সেটা গেট মেথড হয়। তো সেক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি আমরা যদি এখানে একটা মনে করেন ইউজার নেম দিলাম না, একেবারে ডিফল্ট ইউজার নেম আর পাসওয়ার্ড আমরা দিলাম অ্যাডমিন, আর পাসওয়ার্ড দিলাম মনে করেন পাসওয়ার্ড, যেটা ডিফল্ট দেওয়া থাকে আর কি। তো আমরা লগ ইন করার পরে আমরা দেখতে পাচ্ছি যে এখানে কোনো প্যারামিটার নাই। তো সেক্ষেত্রে বোঝা যাচ্ছে যে এটা একটা পোস্ট মেথড বিশিষ্ট। তারপর আমরা ইন্টারসেপ্ট করে বার্ব সুইট দিয়ে দেখতে পারি। ওকে, তো প্রথম কাজ কি সেটা আমরা বুঝলাম যে কোন ধরনের মেথড সেটা ট্রাই করা, তাই না? তো সেটা আমরা চেক করলাম যে প্রথম কাজ এটা হলো আমাদের কোন মেথড সেটা ট্রাই করা। মেথড আমরা দেখে নিলাম, 1 নাম্বার কাজ মেথড। এখন মেথড আমরা কি পেলাম? পোস্ট মেথড। ওকে, পোস্ট মেথড, সরি পোস্ট মেথড আমরা পাইলাম। এরপরে দ্বিতীয় কাজ হচ্ছে আমার প্যারামিটার চেক করা, 2 নাম্বার কাজ। হ্যাঁ, 2 নাম্বার কাজ হচ্ছে আমার প্যারামিটার চেক করা। তো প্যারামিটার কি কি আছে আমরা সেটা চেক করব। প্যারামিটার, তো প্যারামিটার বলতে কি বোঝাচ্ছে এখানে? প্যারামিটার বলতে বোঝাচ্ছে আমরা যদি এখানে খেয়াল করে দেখি যে আমাদের যে টার্গেট লগইন ওয়েবসাইট, তো সেক্ষেত্রে আমাদের কিন্তু এখানে একটা ইউজার নেম এবং পাসওয়ার্ড। তো এই যে ইউজার নেম পাসওয়ার্ড আছে এটা হচ্ছে মূলত আমার প্যারামিটার। এবং এই প্যারামিটার গুলো কিভাবে আছে সেটা আমরা দেখতে হবে। সেটা আমরা দুইভাবে দেখতে পারি, ভিউ পেজ থেকে অথবা ইন্টারসেপ্ট করে। তো এইভাবে দেখা একটু কষ্টসাধ্য ব্যাপার, কিন্তু সেটা আমরা ইজিলি ইন্টারসেপ্ট করে দেখতে পারি, কারণ অনেকেই এই বিষয়টা হয়তো বা কোডিং জানি না, সেক্ষেত্রে আমাকে বুঝতে কিন্তু কষ্ট হয়ে যাবে। তো প্যারামিটার বিষয়টা কি? প্যারামিটার বিষয়টা হচ্ছে যে ইউজার নেমের জন্য আসলেই যে ফর্ম যখনটা সার্ভারে গিয়ে জমা হবে, যেহেতু এটা পোস্ট মেথড, তাহলে কিন্তু আমরা আমাদের যে ভ্যালুগুলো দিব ইউজার নেমের জন্য আমরা যে মানটা দিব, যেমন এডমিন দিলাম, পাসওয়ার্ডের জন্য যে পাসওয়ার্ডটা দিলাম, পাসওয়ার্ড দিলাম, এটা কিন্তু সার্ভারে গিয়ে জমা হবে। এবং সার্ভারে কি হিসাবে জমা হবে সেটাই মূলত হচ্ছে প্যারামিটার। সার্ভারে আপনি যেমন মনে করলেন যে দিলেন লাভলু, হ্যাঁ, এখন লাভলুটা কি দিলেন এখানে সেটা তো সার্ভারে বসতে হবে, কারণ এত ডাটা থেকে এগুলো চেক করে দেখতে হবে। এগুলো যদি মিনিংফুল না হয় তাহলে তো যারা ডেভেলপার থাকে তাদের জন্য বোঝা কষ্ট হয়ে যাবে। তো সেই জন্য এটা প্যারামিটারটা কি হিসাবে ওখানে আছে সেটা দেখতে হবে। তো নর্মালি ইউজার নেম হিসাবে আছে, সেটা আমরা এখান থেকে দেখতে পাচ্ছি কোডগুলো। আর পাসওয়ার্ডের প্যারামিটার পাসওয়ার্ড হিসাবেই আছে। তারপরেও আমরা ইন্টারসেপ্ট করে দেখবো, সেই জন্য আমরা বার্ব সুইটের ব্যবহার নিব। বার্ব সুইটের অন করব, অন করার পরে এখানে আমরা একটা নাম দিলাম মনে করেন অ্যাডমিন। আর যেহেতু আমরা ইউজার নেম জানি যে ইউজার নেম হচ্ছে মলি, আমরা এটা দিয়ে ট্রাই করি মলি। দেন আমাদেরকে পাসওয়ার্ড দিতে হবে, আমরা পাসওয়ার্ড জানি না সেজন্য পাসওয়ার্ডে দিলাম। তো লগ ইনে ক্লিক করলাম, ডোন্ট সেভ। তারপর আমরা যেহেতু ইন্টারসেপ্ট অফ করা আছে অন করে দিলাম। করার পরে এটাকে আবার আমরা মলি দিলাম, পাসওয়ার্ড দিলাম, একটা লগইন করলাম, আমরা এখানে দেখতে পাচ্ছি। ওকে, তো এখানে খেয়াল করেন অটোমেটিক বলা আছে, আমরা যদি হেডার্সটা ভালো করে পড়ি, যে মানে হেডার আছে পার্ট, হেডার ফাইলের মধ্যে এখানে দেখেন পোস্ট মেথড বলা আছে, এবং এটা হচ্ছে ইউআরএল এর পাথ এবং টাইপ হোস্ট বলা আছে এগুলো, এবং এখানে ইউজার নেম আছে মলি, পাসওয়ার্ড আমরা আবল তাবল একটা দিয়েছিলাম। তো এই যে ইউজার নেম, এটা হচ্ছে মূলত ইউজার নেমের পাসওয়ার্ড, সরি প্যারামিটার। এটা কিন্তু এক একটা প্রবলেমের জন্য এক এক রকম হতে পারে। অনেক সময় এখানে শুধু আইডি থাকতে পারে। লেখার এগুলো একটু বাড়ানো যাবে কিনা? একটু সাইজ বাড়াতে পারেন কি? দেখেন তো বা এগুলো বাড়ানো যায় না। হ্যাঁ, এগুলো বাড়ানো যায়। আপনি ওই ইউজারে যান, ইউজার অপশনে যান, দেখি একটু। দেখেন ভিতরের আরেকটা, হ্যাঁ যান, এটা ওটা আরেকটা আছে দেখেন, ওই যে ফন্ট নিচে ফন্ট চেঞ্জ, এটা দেখেন দিনই ওই, হ্যাঁ এই জায়গায়। ওকে, হ্যাঁ 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 দেখেন এখানে। ওকে, রাইট ওকে, যে কোনো একটা করেন। বেশি বড় দিলে অনেক বড় হয়ে যাবে কিন্তু। ওকে ওকে আচ্ছা, থ্যাংক ইউ মঞ্জু ভাই, এই বিষয়টা আমি জানতাম না, শিখে নিলাম। আচ্ছা, আমরা তাহলে এখানে যে বিষয়টা দেখতে পাচ্ছি যে এখানে ইউজার নেমটা কিন্তু মৌলিক আর পাসওয়ার্ড। তো প্যারামিটার কিন্তু ইউজার নেম আছে, এখন প্যারামিটার কিন্তু চেঞ্জ হতে পারে, তাই না? এটা এক এক সময় এক এক রকম দিতে পারে, তো এটা ভালো করে বুঝতে হবে। আর এখানে প্যারামিটার হলো পাসওয়ার্ড। তাহলে আমরা যে কাজটা করবো, প্যারামিটার পেয়ে গেলাম, লিখে রাখি প্যারামিটার আছে ইউজার নেম, তারপরে প্যারামিটার আছে আমাদের কাছে পাসওয়ার্ড। এটা খুব ইম্পর্টেন্ট, পাসওয়ার্ড, এটা আমরা লিখলাম। ওকে, তো 2 নাম্বার কাজ শেষ। এখন 3 নাম্বার কাজ আমাদের যে কাজটা করতে হবে, লগইন ইনফো জানতে হবে আর লগইন পাথ। হ্যাঁ, লগইন ইউআরএল অথবা লগইন পাথ এটা জানতে হবে।
আমার আমি কিন্তু এই গরমের মধ্যে ফ্যান অফ করে ক্লাস নিচ্ছি এবং বাতি অফ, সেজন্য দেখা যাচ্ছে না কিছু, এই জন্য আমার টাইপিং এ ঝামেলা হচ্ছে, আমি কিছু আমার কিওয়ার্ড আমি দেখতেই পাচ্ছি না। তো সেই বিষয়টা কনসিডার একটু করি, কারণ আমার রুমে ফ্যান চালালে প্রচুর শব্দ হয়, আর বাতি অন থাকলে বাইরে যে কৃষি জমি ওখান থেকে পোকামাকড় আসে, এই জন্য বাতি অফ করা। ওকে, তো লগিং যে পাথ আছে সে পাথটা আমরা ভালো করে চেক করব। লগিং পাথ বলতে এখানে যেটা থাকবে, ঠিক আছে, এটা তো ইউআরএল আমাদের আইপি, বাট এখানে যে জিনিসটা থাকবে সেটা তো আমরা এখানে সহজেই বুঝতে পারলাম, সেটা হচ্ছে এটা। তো এটা আমরা কপি করে নেই, তাহলে লগিং পাথ আমরা পেয়ে গেলাম, সেটা হচ্ছে এটা। ওকে, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, এই পার্টটা শেখা অনেক ইম্পর্টেন্ট, কারণ এক একটা ফরমের জন্য এক এক রকম হয়, কারণ এটা কিন্তু ডিফারেন্স থাকবে। হ্যাঁ, সবসময় যে ইউজার নেম থাকবে, সবসময় যে লগইন থাকবে এমন না। তো যখন যেটা হবে সেটা দিয়ে কাজ করতে হবে। তো আমাদের লগইন ইউআরএল পাথ হচ্ছে এটা, সেটা আমরা নিলাম। তারপর আমরা যদি এখানে চেক করে দেখি আমাদের টার্গেট ওয়েবসাইট, ওখানে বিষয়টা এমনই আছে যে লগইনটা হচ্ছে, দেখেন এই আইপির পরে যেটা থাকে সেটা হচ্ছে লগইন, তো আইপির পরে আছে /লগইন, সেটা হচ্ছে আমাদের পাথ। ওকে, তাহলে এই বিষয়টা হয়ে গেল। এখন আমাদের মোটামুটি আরেকটা বিষয় দেখার আছে, সেটা হচ্ছে লগইন যদি ফেল হয় তাহলে কি, কোন মেসেজ আসবে। লগইন ফেল হওয়ার পরে মেসেজটা আসে এটা, তো এই পুরোটা আমাদেরকে কপি করতে হবে। কপি করে আমাদের মেইন ফাইলে আমরা রাখলাম। লগইন ফেল এটা কি আসবে সেটা আমরা চেক করব। তো লগইন ফেলের ক্ষেত্রে 4 নম্বর আমাদের যে জিনিসটা দেখতে হবে, লগইন ফেল যদি হয় তাহলে লগইন ফেলের ক্ষেত্রে আমার ইয়াটা কি, ডাটা হচ্ছে এটা। ওকে, দেন ওকে এখন লাস্ট একটা প্যারামিটার জানতে হবে, সেটা হচ্ছে লগইন ফেল হলে তো এটা আসে, বাট লগইন বাটনটা কি, কারণ আমরা ক্লিক করার সময় এখানে কি লেখা আছে, তো ক্লিক করার সময় আমরা দেখতে পাচ্ছি এখানে লেখা আছে লগইন, দ্যাট মিন্স লগইন বাটনটা এটাই হবে। দ্যাট মিন্স আমরা বলতে পারি লগইন বাটন হচ্ছে সেটা হচ্ছে লগইন বড় হাতের জি। এখন এক একটা প্রবলেমের ক্ষেত্রে কিন্তু এক এক রকম হবে। এখানে লগইন দেওয়া আছে দেখে যে আপনি সামনে যেন সিটিএফ এর প্রবলেম করবেন তখন যে এমনই হবে সেমন কিন্তু না, তাই না, এক একটা এক এক রকম হবে। ওকে, তো এখানে লগইন আছে বাটন, এই জন্য আমরা এখানে লগইন দিয়ে কাজ করতে হবে। ওকে, তাহলে আমরা বেসিক বিষয়টা দেখলাম, আরো একটু বেসিক বিষয় আমাদেরকে দেখতে হবে যে আসলে ফর্মের ক্ষেত্রে কি করতে হয়। ওকে, তো ফর্মের ক্ষেত্রে আমরা যদি ট্রাই করে দেখি, আমাদের প্রথমে যে কাজটা করতে হবে, এই যে পুরো কাজটা আছে ভালো করে বুঝতে হবে। প্রথমে দিতে হবে হাইড্রা -l আমরা ইতিমধ্যে জানি যে ইউজার নেম দেওয়ার জন্য, যেটা আমরা জানি, আমরা যে ইউজার নেমটা জানবো সেটা এখানে বসিয়ে দিব। আর -p দিয়ে বড় হাতের p আমরা যখন পাসওয়ার্ড জানি না সেটা। তো এই পুরোটা আমি কপি করে নিই, এখান থেকে দেখতে অসুবিধা হচ্ছে সেজন্য আমি এখানে দেখাই। ওকে, তো এখানে যে বিষয়টা খেয়াল করি, -l আমরা জানি যে আমরা ইউজার নেম, তো আমাদের ইউজার নেম আমরা ইতিমধ্যে জানি সেটা কি মৌলি, তাই না, তো এখানে চেঞ্জ করে আমরা লিখে দিব মৌলি। ওকে, আমরা একটা একটা করে চেঞ্জ করতেছি, এটা খুব ইম্পর্টেন্ট, আমরা কারণ ইউজার নেম আমরা জানি মৌলি। এখন পাসওয়ার্ড আমরা জানি না, এই জন্য আমাদেরকে পাসওয়ার্ডের লিস্ট দিতে হবে। আমরা পাসওয়ার্ডের লিস্ট ব্যবহার করব কি, ইউজার শেয়ার, তারপরে অর্থাৎ রকিউর যে ওয়ার্ড লিস্টের পাথ আছে সেটা দিতে হবে, সেটা আমরা দিয়ে দিব rokiu.txt। ওকে, দেন আমাদের টার্গেট আইপি, আমাদের এখানে আইপিটা চেঞ্জ করে দিই, আমাদের টার্গেট আইপি যেটা সেটা আমাদেরকে এখানে দিতে হবে। আমাদের প্রবলেমের যে আইপি আছে সেটা কপি করে নিয়ে এখানে বসিয়ে দেব। ওকে, এরপরে এই জিনিসটা খুব ইম্পর্টেন্ট। হ্যাঁ, এটা হচ্ছে যদি আপনার বললাম না কোন ধরনের মেথড, যদি পোস্ট মেথড হয় তাহলে http -post -from। এখন যদি এটা ভালো করে খেয়াল করেন, আমাদের এখানে এই প্রবলেমটা যেটা আমরা দেখতেছি সেক্ষেত্রে এটা কি http, এটা কিন্তু https না, ঠিক আছে, এটা কিন্তু শুধু http, যার কারণে এটা, এবং ফর্ম হচ্ছে পোস্ট মেথড, যার কারণে আমাদের এখানে চুজ করতে হবে হচ্ছে http post from। যদি এটা s হতো তাহলে কিন্তু এখানে s দিতে হতো। হ্যাঁ, আমাদের যে ফর্ম, এই যে আমরা বুঝলাম যে পোস্ট মেথড, এই যে যদি গেট হতো তাহলে এখানে চেঞ্জ করে আমাদের গেট নিতে হতো। ওকে, তো সেই বিষয়টা আমরা বুঝলাম। তারপরে এই যে ইম্পর্টেন্ট একটা বিষয় লগইন ইউআরএল, তো আমাদের লগইন পাথ কত, শুধু /লগইন, তাহলে এই জিনিসগুলো কেটে যাবে।
এখানে স্ল্যাশ লগইন আমরা লিখে দেব, লগইন লিখে দিব। তারপরে এটা এই যে ইউজার নেম, এটা হচ্ছে ইউজার নেমের প্যারামিটার, আমাদের প্যারামিটার যেটা আছে ইউজার নেম, আর এটা কনস্ট্যান্ট থাকবে, এটা কখনোই চেঞ্জ হবে না। তারপরে এরপরে এন্ড দিয়ে যেভাবে আছে এটা এইভাবেই থাকবে, অর্থাৎ যেভাবে লেখা আছে। এই পাসওয়ার্ড হচ্ছে পাসওয়ার্ডের প্যারামিটার, এখন আমাদের এখানে পাসওয়ার্ডের প্যারামিটার পাসওয়ার্ডেই আছে, এখন আমরা চেঞ্জ করতেছি না এটাই, আর বাকি এতটুকু কনস্ট্যান্ট থাকবে। এরপরে এই অংশটুকু একটু চেঞ্জ করতে হবে, এই অংশটুকু এই প্রবলেম অনুসারে দেওয়া আছে, বাকি আমরা ইউনিভার্সাল যে কোনো প্রবলেম সলভ করতে হলে কি করতে হবে সেই বিষয়টা দেখব। তো সেই জন্য আমাদেরকে মূলত এতটুকু পার্ট আছে, এই পার্টটুকু ভালো করে বুঝতে হবে, সেটা আমরা ভালো করে খেয়াল করি। তো এতটুকু তো আমরা বুঝলাম লগইন পর্যন্ত, এরপর এতটুকু পার্ট আমাকে অ্যাড করতে হবে। এই পার্টটুকু হচ্ছে মূলত লগইন ইনফো। এই যে আমরা যখন লগইন করার সময় কোন বাটন থাকে লগইন, সেটা আমাদের বলে দিতে হবে এখানে। তো এই বিষয়টুকু আমরা কেটে দিলাম। জানি, তো সেই জন্য এটার ক্ষেত্রে যেমন এখানে এন্ড অপারেটর দেওয়া হয়েছে, যে ইউজার নেম এটার ক্ষেত্রে তাহলে আমাকে এখানে এন্ড অপারেটর দিতে হবে। তো আমরা এন্ড অপারেটর দিলাম। এরপরে আমাদের যেটা বলা আছে লগইন ইনফো হিসাবে আছে লগইন, এটা হচ্ছে মূলত আমাদের ইনফো কি দেওয়া আছে এখানে লগইন, ঠিক আছে। আর বাকি আমার এখানে যেটা দেওয়া আছে সেটা হচ্ছে আমাদের লগইন হিসাবে বাটন লগইন আছে, এই জন্য লগইন। আর এটা হচ্ছে যে সব সময় আমার থাকবে কনস্ট্যান্ট, এটা চেঞ্জ হবে না, ঠিক আছে। যেমন ইউজার কখনোই চেঞ্জ হবে না, তারপরে পাস কখনোই চেঞ্জ হবে না, বাট লগইন সেম ভাবে চেঞ্জ হবে না। আর এটা হচ্ছে আমাদের বাটন, যেহেতু লগইন বলা আছে লগইন। এখন বাটন যদি সাবমিট বলা থাকে, এখানে চেঞ্জ করে যদি সাবমিট বলা থাকে, তাহলে এই জিনিসটা চেঞ্জ এই যে জিনিসটা আছে সেটা চেঞ্জ হয়ে সাবমিট হয়ে যাবে। সাবমিট হওয়ার পর সমান দিয়ে যেহেতু আমরা লগইন আছে লগইন এ থাকবে, তবে এটা আপনার প্রবলেম অনুসারে চেঞ্জ করলে অনেক সময় কাজ হয়। ওকে, এখন এই বিষয়টা বুঝলাম। এরপরে আমার আরেকটা বিষয় বাকি আছে, সেটা হচ্ছে লগইন ফেল হলে আমার রেজাল্ট কি হয় সেটা চেক করতে হবে। তো লগইন ফেল হলে এই যে লগইন লেখা আছে এরপরে ক্লোন দিয়ে আমাকে লগইন ফেল হলে কি হয়, যেমন ইউর ইউজার নেম এন্ড পাসওয়ার্ড ইনকারেক্ট, সম্পূর্ণটা সম্পূর্ণ যে বিষয়টা আছে এটা কপি করে এখানে আমাকে বসিয়ে দিতে হবে, ক্লোন দিয়ে এটা, ঠিক আছে। আর কোনো কাজ নাই। এরপরে আপনি এক্সট্রা যেহেতু স্ট্রিং এর ভিতরে আছে, এই যে এখানে যেহেতু স্ট্রিং, এই যে এখানে দেখেন দুটো ইনভার্টেড কমা, তাহলে ইনভার্টেড কমা ক্লোজ করে দিতে হবে, তারপরে মাইনাস ভি দিয়ে দিলে বেটার। এখন ভি দিলে ভার্বস মোড হবে, আপনাকে স্ক্রিনটা যখন কাজ করতেছেন সেই বিষয়টা দেখাবে আর কি। আর যদি ভি না দেন তাহলে জিনিসটা দেখাবে না, এই ডিফারেন্স। তাহলে এই বিষয়টা আমরা বুঝতে পারলাম। তো পুরোটা কপি করে নেই, কপি করে নিয়ে আমরা এটা হাইডার দিয়ে কাজ করার চেষ্টা করি। তো আমরা প্রথমে ইন্টারসেপ্টটা অফ করে নেই, অফ, দেন আমাদের টুলস চলে যাব এখানে। তো এখানে আমরা কিউ নিলাম, ক্লিয়ার করে নেই। ক্লিয়ার করার পর আমাদের ইতিমধ্যে আমি এই জিনিসটা বাসায় ট্রাই করে দেখছি, কারণ আমাদের না দেখলে হবে না। তো এটা দেখলাম, তো সেই হিসাবে সেম বিষয়টা কিন্তু এখানে আছে। দেখেন, খেয়াল করেন যে ইউজার নেম লগইন আছে, পাথ লগইন, প্যারামিটার ইউজার নেম, তারপরে এই বিষয়টা যেটা মেসেজটা এটা বারবস মোড আমরা এটা দিই। বারবস দেওয়ার কারণে কি হবে, বারবস দেওয়ার কারণে আপনার যে কাজটা হচ্ছে বোর্ড ফোর্সটা সেটা দেখা যাবে, প্রত্যেকটা অ্যাটেম্প ট্রাই করবে আর কি। ওকে, এন্টার ক্লিক করলাম। এন্টার ক্লিক করার পরে এই কাজটা হচ্ছে, আমরা ট্রাই করি, দেখি পাসওয়ার্ড খুঁজে পাই কিনা। ইয়েস, আমরা পাসওয়ার্ড খুঁজে পেলাম। দেখেন বলে দিছে 80 নম্বরের ক্ষেত্রে তারা বলে দিল পাসওয়ার্ড হচ্ছে শানশাইন। ওকে, ওয়াও, এটা কিন্তু খুব বিশাল একটা বিষয়, ইজিলি পাসওয়ার্ড পেয়ে গেছেন। এখন একটা জিনিস আমরা এরপরে দেখব, তাহলে আমরা যাই এখানে গিয়ে পাসওয়ার্ড দিলাম শানশাইন, দেখি হয় কিনা। ওকে, তো আমরা আবার ট্রাই করি। আমাদের পাসওয়ার্ড ছিল
সানশাইন আর ইউজার নেমও ছিল মৌলি, তো পাসওয়ার্ড দিলাম। হ্যাঁ, আমরা কিন্তু তাহলে আমাদের পাসওয়ার্ড পেয়ে গেছি, তাহলে আমরা এই যে লগ ইন করতে পারলাম। তো এই প্রবলেমের জন্য এটা হচ্ছে ফ্ল্যাগ, এই ফ্ল্যাগটা সাবমিট করে দিলেই হবে। বাকি আপনি যখন রিয়েল কোনো ওয়েবসাইটে এই কাজটা করবেন তখন কিন্তু অ্যাক্সেস নিয়ে নেবেন ওই আইডি অথবা ওই ইউজারের। ওকে, তাহলে আমরা এই বিষয়টা বুঝলাম। এখান থেকে কারো কোনো কোশ্চেন থাকলে আমরা নিব, তারপরে আপনারা নিজেরা একটু ট্রাই করবেন। এখানে একটা বিষয় খেয়াল করে দেখবেন যে আপনি যদি একটু প্যারামিটার এখানে চেঞ্জ করে দেন তাহলে কিন্তু কাজ হবে না। যেমন যদি আপনি এই লগইন এর পার্টটুকু যদি না দেন তাহলে এটা কাজ হবে না, এই পাসওয়ার্ডটা খুঁজে পাবেন না। ঠিক আছে, তো এই বিষয়গুলো খুব ইম্পর্টেন্ট। এই যে বিষয়গুলো আছে ভালো করে বুঝার চেষ্টা করবেন। যদি গেট মেথড হয় তাহলে এখানে গেট চলে আসবে, তখন কিন্তু এই পার্টগুলো লাগবে না যে ইনকারেক্ট কিনা, এই কারণ গেট মেথড খুব ইজিলি হ্যাক করা যায়। তখন এই পার্টগুলো লাগবে না, জাস্ট লগইন এর ইয়াটা দিয়ে দিলেই হবে, এটা লাগে না। কারণ গেট মেথডে তো আপনি দেখতে মানে বিষয়গুলো হচ্ছে লগইন এর ইনফরমেশন গুলো আপনি পাচ্ছেন না নরমালি। ওকে, তো এই হচ্ছে বিষয়, আশা করি বুঝতে পেরেছি। এখন কার কোনো প্রশ্ন থাকলে নিব, তা নাহলে আমরা লাস্ট এসএসএইচ এর বিষয়টা দেখব। আচ্ছা ভাইয়া, ওই যে -v যে ভার্বস মোড দিয়েছিলেন ওটার মানে কি? ভার্বস মোড, হ্যাঁ, ভার্বস জিনিসটা আবার দেখো, আমি যদি আবার দেই তাহলে বুঝতে পারবা। এটা যদি কেটে দেই, দেখ এই যে এখানে তুমি জিনিসগুলো দেখতে পাচ্ছ না, যেমন মৌলি ইউজার নেম পাসওয়ার্ড 123 এটা দিয়ে চেক করছে, আবার মৌলি ইউজার নেম পাসওয়ার্ড ফুটবল দিয়ে চেক করছে। এই বিষয়গুলো কিন্তু দেখা যাচ্ছে, তাই না? তুমি যখন ব্যবহার করবা, ভার্বস মোড ব্যবহার করবা, তখন এই বিষয়গুলো দেখতে পারবা। এবং এখানে প্রত্যেকটা মানে ওয়ার্ড লিস্টই তারা ট্রাই করবে, অ্যাটেম্প করবে, মানে চেষ্টা করবে। বাকি তুমি যদি ভার্বস মোড না দাও, যেমন আমরা এখন কেটে দিলাম, তখন এই বিষয়গুলো দেখবা না। এই যে কিন্তু চলতেছে, কিন্তু দেখা যাচ্ছে না কোনটা ট্রাই করতেছে, কোন পাসওয়ার্ড ট্রাই করতেছে সেটা দেখা যাচ্ছে না। এবং মাঝখানে দেখো জাস্ট সরাসরি আউটপুটটা দিয়ে দিছে। তো ভার্বসের বিষয়টা এটাই, বুঝতে পেরেছো? জি ভাইয়া, মানে এখানে ব্রুট ফোর্স অ্যাটাকের ভিতর আবার ভার্বস মোডে এটা অ্যাটাক হচ্ছে। হ্যাঁ, ভার্বস মোডে হচ্ছে, রাইট। ওকে, তাহলে আমরা এটা বুঝতে পারলাম, আশা করি কারো আসসালামু আলাইকুম ফয়সাল ভাই। হুম ভাই আমার একটা এখানে কোশ্চেন ছিল, এই প্যারামিটার যদি মানে অনেকগুলো থাকে তাহলে প্যারামিটার গুলো সবগুলা কি ইনক্লুড করতে হবে এখানে? প্যারামিটার অনেকগুলো থাকে মানে? না আমি তাহলে, আচ্ছা আপনি একটা কথা শুনুন, আমি একটু স্ক্রিনশটে যে দেখাই আপনাকে, আপনি একটু যদি বন্ধ করতেন। অবভিয়াসলি, আমি তাহলে একটু বাতাস খেয়ে আসি, আমি সিদ্ধ হয়ে গেছি। ভাই আমি একটু দেখাই জিনিসটা, তাহলে জিনিসটা একটু ক্লিয়ার হবে মনে হয় সবারই। আরে মাউস কাজ করে না কেন? উইন্ডো, ভাই দেখা যাচ্ছে? হ্যালো জি ভাইয়া। সাধারণ তুমি একটু বড় করে নাও, তুমি একটু বড় করে নাও তো লেখাটা। কোথায় গেল রিজলিউশন ডিসপ্লে? না ওটা না, নিচের ফন্ট, নিচের ফন্ট নিচেরটা কোনটা? এই যে এটা দুই নাম্বারটা, হ্যাঁ। ক্লিক করো। ভাই হইছে? হয় নাই, ওইটাই ক্লিক করো, আবার যাও, বোঝা যাচ্ছে সাদা না। সাদা লাগে, দেখা যায় না। ক্লিক করো ওখানে, ওই চেঞ্জ ফন্টে ক্লিক করো। ওইটা ওল্ড ভার্সন, কাজ করে না। হবে, ওই যে চেঞ্জ ফন্টে ক্লিক করো। দাঁড়ান দাঁড়ান আমি করতেছি, দাঁড়ান। হইছে তো, এইবার ঠিক আছে। হ্যাঁ, ঠিক আছে, তো বড় বড় ঘুরে ফিরে আমারটাই আমি নতুন একটা দিলাম, সেটা দেখো। আচ্ছা ফয়সাল ভাই, না না ওইটা না, ওইটা খুলতে বহু টাইম লাগবে, এটা দেখা দিই শর্টকাটে। আচ্ছা ভাই এখানে দেখেন, আমি যে ফয়সাল ভাই নোমান ভাইয়ের যে সাইটটা ছিল ওইখানে যে লগইন এর যেটা দিলাম, ওই জায়গায় এই জায়গায় হইতেছে মানে প্যারামিটারটা হইতেছে ইউজার পাসওয়ার্ড ছিল ওইখানে। এই জায়গায় তো অনেকগুলা প্যারামিটার আছে, সো সবগুলাকে আমি অ্যাড করব এখানে যদি করি, নাকি শুধু বাকিগুলো তো প্যারামিটার না, ওগুলো তো রিডাইরেক্ট করে তোমার অন্য একটা পেজে নিয়ে যাবে।
আর আরটা আছে মানে কুকি, টেস্ট কুকি, এগুলো তো প্যারামিটার না, জাস্ট প্যারামিটার তো ওই যে লগ আছে এবং পিডব্লিউডি আছে। যেগুলো ভাই এগুলো এন্ড আকার আছে, তো এই জন্য আর কি জিজ্ঞেস করলাম, মানে না ওইগুলো দেখা যাচ্ছে যে তুমি যখন লগইনে ক্লিক করে দিবা, যদি পাসওয়ার্ডটা ঠিক থাকে তাহলে ওটা রিডাইরেক্ট করে অন্য একটা পেজে নিয়ে চলে যাবে, ওটা রিডাইরেক্টের ইউআরএল ওটা। আর বাকিটা হচ্ছে টেস্ট কুকি দেওয়া আছে, কুকি ইয়ে ওটা তো দিতে পারো না দিতে পারো, তবে এটা সহ আমি দেখছি, এটা সহ দিতে দেখছি হাইডাতে, আবার না দিলেও সমস্যা না। তাহলে আমার মেইন জিনিস শুধু এই যে এই তিনটা হ্যাঁ বাটনের হাইডাতে, এটা। হ্যাঁ হাইডাতে তিনটা প্যারামিটার দুটো তো ফিক্সড হাইডা করে দিয়েছে, লগইনের ওটাও হ্যাঁ ওটা ফিক্সড থাকবে, এটাই। মাউসের কি হয়েছে? তাহলে শুধু ইউজার পাসওয়ার্ড আর হচ্ছে যে বাটনের যেটা ওইটা, হ্যাঁ হ্যাঁ বাকিগুলো বাদ। হ্যাঁ বাকিগুলো বাদ দিলেও হবে, বাট আমি কিছু কিছু জায়গায় দিতেও দেখছি হাইডার কিছু টিউটোরিয়ালে। টেস্ট করে দেখিনি তো কখনো, এই জন্য জিজ্ঞেস দিলেও করতেছিলাম, সমস্যা হয় না। কখনো দেখিনি তো এই জন্য। তাহলে ভাই শুধু এই করে না, বাকিগুলো তো প্যারামিটার না, বাকিগুলো তাহলে না তারপরে ফয়সাল ভাই বলুক, আমি বিষয়টা ততটা রাখি না। না মানে শব্দ হচ্ছে তাই না? জি ভাই, যে গ্রুপে মেসেজ দিচ্ছিল, সরি ভাই। আচ্ছা, এখানে যে বিষয়টা সেটা ভাই মঞ্জু ভাই যেটা বললো সেটাই। তবে তুমি যদি কনফিউশন থাকো অনেক সময়, যদি হাইড্রা মানে ক্যাচ করতে না পারে তাহলে পুরোটা কপি করে দিয়ে দিলেও কাজ হবে, কোনো সমস্যা নেই। তবে সেক্ষেত্রে তোমার একটু সাবধানতা অবলম্বন করে দিতে হবে যেন কম বেশি না হয়। তুমি সম্পূর্ণটা কপি করে, যেমন লগ থেকে আর টেক্সট কুকি 1 পর্যন্ত কপি করে দিলেও কাজ হবে, কোনো সমস্যা নেই। হাইডাতে এভাবে দিলেও কাজ হয়। হ্যাঁ, আর যদি তোমার হাইডাতে ঝামেলা হয় তাহলে এই প্রবলেমটা সলভ করার জন্য আমরা ইন্ট্রুডার ব্যবহার করতে পারি, সেটা ক্ষেত্রে কোনো ঝামেলা নাই, কারণ আমরা জানি যে ইন্ট্রুডার দিয়েও বোর্ড ফোর্স অ্যাটাক করা যায়। তবে তুমি সম্পূর্ণটা কপি করে নিলে যদি হাইডাতে বসিয়ে দাও, যেটা ওই যে সেম মানে ইউর পরে দিতে হয়, মানে ইউআরএল এর পাথের পরে দিতে হয়, যেমন এখানে ইউআরএল পাথ হচ্ছে /wp-login.php। হ্যাঁ, তো এরপরে তুমি পুরোটা দিয়ে দিলেই হবে, কাজ হবে, কোনো সমস্যা নাই, কাজ হবে। এটা নিজে বাসায় ট্রাই করে দেখতে পারো, কোনো সমস্যা নেই, এটা কাজ হবে। আর বাকি যদি ওইভাবে করতে পারো কোনো সমস্যা নেই। ওইভাবে করাটা একটু জটিল, তারপরে অভ্যস্ত হওয়া ভালো, তবে এইভাবে করা যেতে পারে। ভাই সাদমানের নামে কেস হবে। আমি জানি ওয়েব সার্ভারে পেন টেস্টিং করতে দিছো, সেটা আমি দেই নাই। না ভাই, আমি দেখতেছিলাম জিনিসগুলো, একটু মানে বোঝার চেষ্টা করতেছিলাম যে এখানে দেখেন, এখানে কিন্তু আমরা যে দেখলাম ইউজার পাসওয়ার্ড ছিল, এখানে কিন্তু মানে অনেক কিছু চেঞ্জের জন্য আর কি দেখলাম যে এই জায়গায় চেঞ্জ থাকবে, ওয়েবসাইট ভেদে বিভিন্ন রকম থাকতে পারে, এই জন্য। আচ্ছা ঠিক আছে, আমরা এই বিষয়টা পরে আলোচনা করবো না, এখন আমরা বাকি বিষয়গুলো দেখি। আচ্ছা, আজকে তাহলে আমরা আরেকটু বিষয় দেখবো নাকি ছেড়ে দেবো? যাই হোক ফয়সাল ভাই, আমি এই যে এটা একটু দেখতে চাই, কেউ তো কোশ্চেন করলো না, আমি একটু করবো আর কি। স্ক্রিনটা কার স্ক্রিন? আমার? হ্যাঁ ওকে, আমি স্ক্রিন দেখাচ্ছি। এটা হচ্ছে স্ক্রিন, দেখা যাচ্ছে? জি, নোটপ্যাডটা দেখবেন। এই যে নোটপ্যাড। আচ্ছা, মানে আমি বিষয় জানি, তো আপনার কাছে কোশ্চেন করছি আর কি, সবাই জানুক। ভাই আপনি যেটা জানেন সেটা করছেন। মানে আইপি যে অ্যাড্রেসটা আছে, ওই আইপি আমরা কি ওখানে আইপি অ্যাড্রেস ব্যবহার করব না ইউআরএল আমরা দিতে পারবো? এখানে ইউআরএল দেওয়া যাবে না, এজন্য দেওয়া যাবে না কারণ ইউআরএল এর বিষয়টা এখানে আমরা ইতিমধ্যেই বলে দিছি। এই যে এইচটিটিপি পোস্টরুম, তখন অটোমেটিক আপনি খেয়াল করে দেখবেন যে আপনার যদি এখানে পুরোটা খেয়াল করে দেখেন, আমরা যদি বোর্ড ফোর্সটা যেখানে দিছি, কোথায় আমি কি এটা ক্লিয়ার করে দিছি? আচ্ছা, আবার যদি দেই আমি এটা, তাহলে আপনি এখানে খেয়াল করে দেখবেন যখন এটা সম্পূর্ণ হয়ে যাবে অটোমেটিক ভাবে এই যে ইউআরএল এর আগে যে ইউআরএল এর পার্টটা সেটা কিন্তু তারা নিয়ে নিছে। ঠিক আছে, আপনি যখন ইউআরএল দিবেন তখন এই কাজটা হবে না, ইউআরএল দেওয়া যাবে না, জাস্ট আমাকে আইপি ব্যবহার করতে হবে। এখানে আমরা ভালো করে খেয়াল করে দেখি, এই যে বেসিকটা আছে, আমরা যদি ওয়েবসাইটের বেসিক গুলো বুঝি তাহলে এখানে আছে। তো ইউআরএল এর বেসিক কি? ইউআরএল এর বেসিক হচ্ছে যে
প্রথমে কি দিতে হয়, আমাকে টাইপ বলে দিতে হয়, যেমন https যদি হয়, তারপরে ক্লোন দিতে হয়, তারপরে এখন দিতে হয় // দেন আমাদের www. এইভাবে বলতে হয়, অথবা আমাদের ডোমেইন নেমটা বলে দিলেই হয়। তারপরে যেমন মনে করেন যে ডোমেইন নাম হচ্ছে google.com, দেন এরপরে স্ল্যাশ দিয়ে আপনাকে পাথ বলতে হয়। হ্যাঁ, তো সেম বিষয়ে বেসিকটাই এখানে আমরা খেয়াল করে দেখি। আমরা কিন্তু সরাসরি ইউআরএল দেই নাই, ঠিক আছে, জাস্ট আইপি দিলাম, কিন্তু তারপরে আমরা মেথডটা বললাম। তো আপনি খেয়াল করেন মেথডটা ইউআরএল এর যে বেসিক পার্ট এখানে চলে আসলো অটোমেটিক ভাবে। মেথডটা যেটা আছে সেটা দিয়ে কিন্তু এখানে ক্লোন দিয়ে দেওয়া হলো। তো সেম বিষয়ে বেসিকটা যদি খেয়াল করি, এই যে মেথড বলে দিয়ে এখানে ক্লোন, তারপরে // তো সেম বিষয়টা কিন্তু এখানে হয়েছে। তারপরে আইপি, দ্যাট মিন্স ডোমেইনের, আর এখানে দেখেন পট, হ্যাঁ 80, এরপরে পাথ। হ্যাঁ, কারণ আমরা এই বেসিকটা যদি এখানে খেয়াল করে দেখি google.com তারপরে পাথ, তো অটোমেটিক ভাবে আমরা কিন্তু এখানে সরাসরি পাথ দেই নাই যে এখানে, বাট আমরা পাথের অংশটা এখানে বলছি, তো অটোমেটিক ভাবে পাথটা এখানে অ্যাড হয়ে যায়। এই যে এখানে কোথায়, এই যে দেখলাম এখানে অটোমেটিক ভাবে পাথটা কিন্তু অ্যাড হয়ে গেল। ওকে, তো এই বিষয়টা আসলে খুব ইম্পর্টেন্ট ছিল, আমার মনে থাকে না। তো এই বিষয়গুলো কোশ্চেন করলে আসলে ভালো হয়, তাহলে অনেকের জানা হয়ে যায়, কারণ সরাসরি ইউআরএল দিয়ে কাজ হয় না। আর কারো কোনো কোশ্চেন আছে মঞ্জু ভাই? আচ্ছা, আর দ্বিতীয়ত আমরা পাসওয়ার্ড এবং ইউজার নেমকে দেখেন ওই যে কি বলে উপরে মতো চিহ্ন, ওই চিহ্নের ভিতরে রাখলাম, কিন্তু লগইনের যেটা আছে ওটাকে কেন রাখলাম না আর কি। এই যে মানে এটার ভিতরে, হ্যাঁ, না না, ওই যে এই যে আপনি যেখানে এই যে অ্যাটাকে দেখেন, ওই যে ডাটা অ্যাটাকিং এ। আচ্ছা, আপনি নোটপ্যাডে যান। এই ব্রুট ফোর্সের জন্য হ্যাঁ, এই যে হাইডার যে এই যে যেটা দিচ্ছেন আপনি, যে ইউজারটাকে একটা ভিতরে যে ফিক্স যে প্যারামিটারটা ছিল, এখানে স্ট্রিং কেন ব্যবহার করে নাই? না না না, এই ভাই যে ওইখানে শেষের দিকে ভাই লগইন ইউজার নেম ইজ ইকুয়াল টু ইউজার। হ্যাঁ ট্রুটে দিব আর এটা। হ্যাঁ হ্যাঁ, ওইটা রাখলাম, পাসওয়ার্ড রাখলাম, কিন্তু লগইন কেন রাখলাম না? লগইন কেন রাখলাম না মানে? ও এটা হচ্ছে দুইটাই তো খোঁজা হচ্ছে, ইউজার নেম আর পাসওয়ার্ড, মানে ইউজার নেমের সাথে পাসওয়ার্ড মিল করা হচ্ছে, লগইন তো আর খোঁজা হচ্ছে না। ইউজার নামের সাথে পাসওয়ার্ড গেস করা হচ্ছে। বিষয়টা হচ্ছে যে আপনি ওই যে হার্ট চিহ্ন মানে ঘরের মতো যে চিহ্নটা দিবেন ইউজারের এবং পাসওয়ার্ড এক্সপোনেন্ট, হ্যাঁ, এইটা কেন দিলেন? এটা লগইন এটা খুব সুন্দরভাবে এখানেই বলা আছে। আমরা যদি প্যারামিটারটা মানে আমাদের ম্যাটেরিয়ালসটা পড়ি, খুব সুন্দরভাবে এখানে এই কথাগুলো বলা আছে। হ্যাঁ, এটা কনস্ট্যান্ট থাকবে, টেলস হাইডা টু ইউজ দ্য ইউজার নেম, এটা বলে যে ইউজার নেমটা ইউজ করো, যেটা আমরা দিছি, যেমন মৌলি দিছে মোদেটা ইউজ করবে। আর এটা যখন আমরা দিছি তখন বললো যে টেলস হাইডা টু ইউজ দ্য পাসওয়ার্ড লিস্ট, যেটা আমাকে দেওয়া আছে, ঠিক আছে। এটা অর্থাৎ পাসওয়ার্ডের লিস্টটা ব্যবহার করার জন্য এটা দেওয়া হচ্ছে যে পাসওয়ার্ড লিস্ট ব্যবহার করো, এটা দেওয়া হচ্ছে ইউজারের লিস্ট অথবা ইউজারের পাসওয়ার্ড ব্যবহার করার, ইউজার নেম ব্যবহার করার জন্য। আর এই লগইন যে বিষয়টা আছে সেটা হচ্ছে ইন্ডিকেট টু হাইড দ্য লগইন ফেল মেসেজ। আর লগইন তো আমরা খুঁজে বের করতে চাচ্ছি না, এখন লগইন বাটন তো লগইন হিসাবেই আসে, তো ওইটাতে তো আমার ফিক্সড যেভাবে আছে এভাবেই দিতে হবে, অন্যভাবে আমি দিতে পারবো না, ঠিক আছে। তো এখানে যদি আমরা বিষয়টা দেখি যে এটা বলবে যে ইউজার নেম কি আছে সেটা আমাকে দেখান, এটা বলবে পাসওয়ার্ড যেটা আছে সেটা আপনি এখানে ব্যবহার করেন। দ্যাট মিনস এখানে যদি আপনি চেক করে দেখেন, এখানে ইউজার নেমের পরে আমরা যে ইউজারটা দিছি সেটা এখানে কিন্তু সে ট্রাই করবে। আমরা যখন বারবোস মোড দিয়ে ট্রাই করব তখন এই বিষয়টা আরো ক্লিয়ার হবে। হ্যাঁ, আমরা বারবোস মোড দিয়ে ট্রাই করলে বিষয়টা আরো ক্লিয়ার হয়ে যাবে। এন্টার করলাম, এন্টার ক্লিক করার পরে আপনি এখানে খেয়াল করবেন এই যে ইউজার যেটা আছে, ইউজারের জায়গা তখন খেয়াল করেন মৌলিকটা চলে আসলো, ঠিক আছে। আর পাসওয়ার্ডের জায়গায় যে পাস দিয়েছিলাম না, এই পাসওয়ার্ডটা কিন্তু চলে আসলো, খেয়াল করতে পারছেন? এই যে পাস ছিল না, পাস, এই পাস কিন্তু আর এখন নাই। এই যে পাসওয়ার্ডের পরে যে পাসওয়ার্ডের ওয়ার্ড লিস্টটা দেওয়া আছে সেটা চলে আসলো, আর ইউজারের জায়গায় ইউজারের নামটা চলে আসলো। কিন্তু লগইন যেটা আছে এটা তো কনস্ট্যান্ট, এটা তো চেঞ্জ হচ্ছে না, এই জন্য এটা এভাবেই আছে, এটা চেঞ্জ হবে না। আশা করি আমরা বুঝতে পেরেছি।
আর মঞ্জু ভাই যদি এর থেকে বেশি কিছু জানেন তাহলে আমাদের সাথে শেয়ার করতে পারেন। না ভাই আমি জানি না, মানে বেশি জানি না, মানে ওরা কোশ্চেন করছে না তাই আমি করছি ওদের এই। না না না, আমি কিন্তু আপনাকে ফ্যানলি বলছি, আপনিও মনে হয় অন্ধভাবে দিচ্ছেন। না, এইভাবে কোশ্চেন না করলে আসলে জানা যায় না, তো সমস্যা নেই, আমি এটা ফ্যানলি নিচ্ছি। কারণ বিষয়টা একই বিষয়, যে যে বলতেছে সে তার জায়গা থেকে বলতেছে, বাট যখন কোশ্চেন করা হয় তখন ওই বিষয়টা তার আবার মনে পড়ে যে বিষয়টা এরকম। আর আমাদের সময় মেনটেন করে বলতে হয়, তো যে জায়গা থেকে অনেক কিছু স্কিপ চলে যায়, কোশ্চেন করলে বিষয়গুলো পাওয়া যায়। আচ্ছা, আর একটা কোশ্চেন, সেটা হচ্ছে যে আমরা জানি হাইড্রাতে এসএসসি ভাই এত কোশ্চেন করতেছেন, আমি এসএসএস দেখাবো তো। আচ্ছা আগে দেখান তাহলে। আচ্ছা এসএসএস দেখাই, দেন আপনি এসএসএস, তাহলে এটা হয়ে গেল। আশা করি কারো কোশ্চেন নাই এই বিষয়গুলো। এখন আমরা এসএসএইচ এর বিষয়টা দেখবো, সো ইম্পর্টেন্ট, কারণ এসএসএইচ সব জায়গায় আমাদের কম বেশি লাগবে। তো হাইটটা এই জন্য দেখানো হচ্ছে, আমরা যখন সামনে কাজগুলো করবো ওয়েবের, তখন এই হাইটের ব্যবহারটা আমাদের প্রচুর লাগবে। যে টুলস এর ব্যবহারগুলো লাগবে সেগুলো কিন্তু আগে দেখানো হচ্ছে, আমরা কিন্তু থিওরিতে এখনো যাইনি মূলত। ওকে, তো এসএসএইচ এর বিষয়টা আমরা জানি, এটা হচ্ছে সিকিউর শেল। এই ক্ষেত্রে কিভাবে কাজ করে মূলত, বেসিক, একবারে বেসিক হচ্ছে এটা কাজ করে রিমোটের মতো। আমরা যেমন টিভিতে রিমোট চালাই, আমরা এখানে বসে টিভিতে ক্লিক করলে চ্যানেল চেঞ্জ হয়ে যায়, তাই না? তো এসএসএইচ এর বিষয়টা হচ্ছে আপনি চাচ্ছেন যে, যেমন সাবনান চাচ্ছে যে নোমানের পিসিতে অ্যাক্সেস করে নোমানের পিসি ডাটাগুলো দেখবে, কাজ করবে। তো এসএসএইচ এর বিষয়টা সেম, যে এই এই পিসিতে যেতে হলে তার যে আছে এসএসএইচ এর ইউজার নেম এবং পাসওয়ার্ডটা লাগবে। সেটা হলেই যে রিমোটের মতো সে তার ডাটাগুলো চেঞ্জ করে দেখতে পারবে, চেঞ্জ করতে পারবে, যেগুলো প্রিভিলেজ, অর্থাৎ তাকে যে পারমিশন গুলো দেওয়া আছে সেই পারমিশন অনুসারে কাজ করতে পারবে। তো এসএসএইচ এর বিষয়টা এটাই, বেসিক বিষয়টা, আরো বিস্তারিত বিষয়গুলো আমরা দেখে নিব। তো এই এসএসএইচ এর প্রটোকল নাম্বার হচ্ছে 22। আমরা যখন এনম্যাপ করি তখন বুঝতে পারি যে এটা হচ্ছে 22। এখন এসএসএইচ এর বিষয়টা আমাদের সিরিয়াসলি দেখার জন্য প্রথমে যে কাজটা করতে হবে, এনম্যাপ এর ব্যবহার নিতে হবে। কারণ আমরা কিন্তু জানি না যে আসলে এই প্রবলেমের জন্য আসলে পট নাম্বারটা চেঞ্জ করা আছে কিনা, স্যানিটাইজ করা আছে কিনা। কারণ পট নাম্বার কিন্তু স্যানিটাইজ করা থাকতে পারে। এজন্য প্রথমে আমরা এনম্যাপের ব্যবহারটা নিব, ব্যবহার নিয়ে এটা দেখব যে কি হয়। আমরা জানি যে এটা হচ্ছে এনম্যাপের বেসিক কমান্ড, এনম্যাপ -a দেওয়া হচ্ছে অ্যাগ্রেসিভ মোডের জন্য। এখন আমরা আইপিটা দিয়ে দিলাম, টার্গেট আইপি, তারপরে এন্টার ক্লিক করব, এনম্যাপের কাজটা চলতে থাকবে। দেন আমরা এই যে টার্গেট আছে, টার্গেট সম্পর্কে ইনফরমেশন গ্যাদার করব, যে এসএসএইচ এর বিষয়টা কি, কত নাম্বার পটে ওপেন আছে। ওকে, আচ্ছা, এখন এসএসএইচ এ তাহলে আমার দুইটা বিষয় লাগবে, একটা বিষয় লাগবে ইউজার নেম, আর একটা বিষয় লাগবে আমার পাসওয়ার্ড। এই ইউজার নেম পাসওয়ার্ড হয়ে গেলেই কিন্তু আমাদের কাজ হয়ে যায়। ওকে, তো এসএসএইচ এর জন্য আমাদের প্রথমে যে বিষয়গুলো লাগবে সেটা আমরা দেখব, বুঝার চেষ্টা করি। বেসিকটা তো আমরা জানলাম এসএসএইচ এর কি মূলত কাজ হয়। আর এসএসএইচ জানতে পারলে কিন্তু একটা ডিভাইসে নরমালি একেবারেই অনেক কিছু করে দেওয়া সম্ভব। তো এটা খুব ইম্পর্টেন্ট একটা বিষয়। আমাদের জানতে হবে ইউজার নেম, আমাদের জানতে হবে পাসওয়ার্ড। এখন পাসওয়ার্ড যদি আমরা জানি তাহলে অ্যাক্সেস নিতে পারবো, ইউজার নেম জানতে পারলে। তো এই এসএসএইচ এর একটা কোশ্চেন করবো আমি বেসিক, সেটা হচ্ছে জুনিয়রদের কাছে এসএসএইচ এর জন্য যখন আমরা দেখি যে প্রাইভেট কি পাবলিক কি ব্যবহার করা হয়। তো কোশ্চেন হচ্ছে এসএসএইচ এর ক্ষেত্রে যে আমরা ক্রিপ্টোগ্রাফি ব্যবহার করে থাকি, তো প্রথম কোশ্চেন হচ্ছে এসএসএইচ এর পাবলিক পোর্ট নাম্বার কত, এখানে বলাই আছে 22। এখন কোশ্চেনটা হচ্ছে এটা কি চেঞ্জ করা যায় কিনা, জুনিয়রদের কাছে কোশ্চেন। প্রথমে কোশ্চেন হচ্ছে সিফাতের কাছে, এটা আমার 22 আছে পাবলিক, এটা ইউনিভার্সাল, বাট এটা কি চেঞ্জ করা সম্ভব? ভাইয়া পদটা তো এক একটার জন্য এক একটা নির্দিষ্ট, তো ভাইয়া মানে সম্ভবত এটা চেঞ্জ করা যাবে না। ওকে, রাইট অ্যান্সার, আসলে চেঞ্জ করা যাবে না। আচ্ছা, তারপরে আমরা দেখি আনজুম যদি চেঞ্জ করতে পারে, কারণ তার তো পাওয়ার বেশি, সে চাইনিজ ল্যাঙ্গুয়েজ, কোরিয়ান সবকিছু পারে, তাই না? সে যদি নতুন কোনো কিছু আবিষ্কার করতে পারে। আনজুম বলো তো এটা চেঞ্জ করা যাবে কিনা? আমার তো মনে হয় তুমি পারবা, আর কেউ পারো আর না পারো তোমার পক্ষে পসিবল। আনজুম আসো আপু। জি ভাইয়া।
আচ্ছা এই পোর্টটা চেঞ্জ সম্ভব, কিন্তু কারণ যারা স্পেশাল ক্ষমতার অধিকারী তারা কিন্তু অনেক কিছু পসিবল করতে পারে। বিশেষ করে একটা ডায়লগ আছে না, অসম্ভবকে সম্ভব করাই আঞ্জুমের কাজ। জি ভাইয়া, বলো। হ্যাঁ সম্ভব, হ্যাঁ বাহ, এখন সম্ভব। গুড। আমি বললাম এই জন্য সম্ভব, তাই না? হ্যাঁ ভাইয়া এটাই। আচ্ছা, আমরা আরো যাব হচ্ছে জুনিয়রদের কাছে। এখানে তারিক আছে। তারিক ভাই বলো তো এটা সম্ভব কিনা। তারপরে জুবাইর আছে, চ্যাট বক্সে বলে দেই যে আসলে কি সম্ভব কিনা। এই যে পট নাম্বারটা চেঞ্জ করা সম্ভব কিনা, SSH এর 22, এটা কি চেঞ্জ করা সম্ভব? দ্রুত ভাই, আমাদের আরেকটু কাজ আছে, কারণ OWSP এর একটু বিষয় দেখাতে হবে। ওরা মনে হয় ঘুমাচ্ছে অথবা অন করে অন্য কোথাও আছে। যাক, এটা সম্ভব, কারণ হচ্ছে আমরা মানে ইউনিভার্সালি এত, কিন্তু আমি ডেভেলপার হিসাবে এটা স্যানিটাইজ করে দিতে পারি, কোনো সমস্যা নেই। আর এটা করা হয়, তবে এই ক্ষেত্রে আমাদের মানে বেসিক বিষয়গুলো ভালোভাবে ক্লিয়ার হতে হবে যে ইউনিভার্সাল এত, বাট এটা আমরা ইচ্ছা করলে স্যানিটাইজ করে নাম্বার চেঞ্জ করতে পারি, কোনো সমস্যা নাই। ওকে, তো আমরা দেখলাম যে আমাদের টার্গেট মানে ওয়েবসাইটের জন্য SSH ওপেন আছে এবং এটার ভার্সন হচ্ছে এত, তাহলে আমরা দেখতে পাচ্ছি এটা ওপেন। ওকে, তারপরে আমাদের 80 ওপেন এবং 80 তে আমাদের প্রটোকল আছে HTTP, যার কারণে আমরা সরাসরি ঢুকে যেতে পারছি। যদি এটা চেঞ্জ করা হতো, যদি এটা চেঞ্জ করে মনে করেন যে 23 করা আছে অথবা যে কোনো একটা নাম্বার, সেক্ষেত্রে কিন্তু সরাসরি ওপেন হতো না। হ্যাঁ, তখন আমাদের প্রটোকল নির্দিষ্ট করে দিতে হতো। তারপরে আমরা হাইডের সময় দেখতে পাচ্ছি যে প্রটোকল 80 কিন্তু তারা ডিফল্ট নিয়ে নিছে। ওকে, তো এখন আমরা দেখতে পেলাম যে SSH এখানে আছে, তাহলে আমরা কিন্তু SSH এর পোর্ট নাম্বার ফিল্টারিং করা নাই, ওপেন আছে। যদি ফিল্টারিং করা থাকতো, অর্থাৎ ফায়ারওয়াল দেওয়া থাকতো, তাহলে কিন্তু আমরা পাসওয়ার্ড জানলেও ঢুকতে পারতাম না। তখন আবার ফিল্টার যেটা আছে, ফায়ারওয়ালকে বাইপাস করা দরকার হতো। সরাসরি দেখাই যাচ্ছে ওপেন আছে, দ্যাট মিনস আমরা ইজিলি এটা করতে পারবো। ওকে, দুঃখিত, আমার মোবাইলে একটা ফোন আসছে, আমি কথা বলে আসতেছি। দুঃখিত, আমার একটা কল আসছিল, আসিফ আলী কল দিছিল। আমরা হয়তো ওনাকে চিনি, আমাদের যে রুট সিটি অফ কন্টেস্ট ছিল সাইবার বাংলা থেকে, উনি ওখানে প্রবলেম সেটার ছিল। আচ্ছা, তো এখন আমরা এসএস এর বিষয়টা দেখতে পাচ্ছি এখানে যে পোর্ট নাম্বার 21 এ ওপেন আছে। যদি ফিল্টারিং করা থাকতো তাহলে কিন্তু আমাদের পক্ষে সেটা সম্ভব হতো না, তবে আমাদের বাইপাস করা লাগতো অথবা অন্য বিষয় আমাদের শিখতে হতো। ওকে, তো আমরা এই বিষয়টা দেখবো। এটার বেসিক যে কমান্ডটা আছে সেটা প্রথমে দেখে নেই। এখানে খুব সুন্দরভাবে বলা আছে, প্রথমে হাইডা বলতে হবে, তারপরে আমাদেরকে এই বিষয়গুলো কাজ করতে হবে। এই বিষয়গুলো আমরা দেখি, এখানে একটু কপি করে নিলাম, তাহলে আমাদের বুঝতে সহজ হবে। তো প্রথমে হাইডা -l যখন আমরা ইউজার নেম বের করতে চাবো, সেক্ষেত্রে আমরা ইউজার নেমটা ফিক্সড জানি, সেক্ষেত্রে ছোট হাতের -l। আর যখন আমরা পাসওয়ার্ডটা জানি না, তখন বড় হাতের -p দিয়ে এখানে ওয়ার্ড লিস্টে দিয়ে দিতে হবে, দেন IP -t। এটার একটা বিষয় আছে সেটা বলতেছি, তারপর আমাদের প্রটোকল বলে দিতে হবে। তো SSH আর হচ্ছে ফাইল ট্রান্সফার প্রোটোকল খুব ইজি, কারণ এখানে একটা জিনিস খেয়াল করেন যে যদি এটা পোস্ট মেথড হতো তাহলে আমাদেরকে অনেক কিছু করতে হতো, তাই না? আমাদের কি করতে হতো, পোস্ট মেথড হলে আমাদেরকে এত কিছু অ্যাড করতে হতো, ঝামেলার বিষয়। অনেক সময় কিছু মিসিং হয়ে গেলে ইনফরমেশন সঠিকভাবে হাইডা সেগুলো গেজ করতে পারে না, ঝামেলা হয়। তো এই জিনিসগুলো কিন্তু SSH এর জন্য এবং ফাইল ট্রান্সফার প্রোটোকলের জন্য নরমালি হয় না, কারণ ইজিলি আমরা ইউজার নেম পাসওয়ার্ড নরমালি দিয়ে এভাবে দিলে কাজ হয়ে যায়। ওকে, তো সেই বিষয়টা আমরা দেখবো। তো এখানে -l এর বিষয়টা জানি, p এর বিষয়টা জানি, -t এর বিষয়টা আমরা বুঝে ট্রাই করি। সেজন্য আমরা সরাসরি যে কাজটা করব, একটা বেসিক কমান্ড দিব, সেটা হচ্ছে ম্যান অর্থাৎ ম্যানুয়াল কমান্ড। ক্লিয়ার করে নিলাম, ম্যান হাইড্রা। এরপরে দেখেন এখানে -t এর বেসিকটা বলা আছে যে আসলে কতটা মানে দেওয়া হবে, টাচ করা হবে, সেটা টাস্কের জন্য। রান টাচ নাম্বার অফ কানেক্ট ইন প্যারালাল, ঠিক আছে? ডিফল্ট 16, আমরা যদি দিয়ে দেই 4 তাহলে 4টা টাস্ক নিয়ে কাজ করবে, যদি আমরা না দিই তাহলে ডিফল্ট 16 নিয়ে কাজ করবে। ওকে, এই বিষয়টা আপনারা নিজেরা ট্রাই করে দেখবেন যে 32 দিলে কত হয়, তারপরে 16 দিলে কত হয়, 20 দিলে কত হয়, কারণ এত অল্প সময় এত কিছু সম্ভব না, তো এগুলো নিজেরা ট্রাই করবেন। ওকে, তাহলে বেসিক কমান্ড হচ্ছে আমাদের দিতে হবে হাইডা, তারপর দিতে হবে -l দিয়ে আমাদের ইউজার নেম, আমরা ইউজার নেম জানি মলি। তো
হলো সরি মলি, দেন আমাদের মাইনাস ছোট হাতের পি না বড় হাতের পি, তারপর আমাদের লোকেশন বলে দিতে হবে ইউজার শেয়ার, দেন ওয়ার্ড লিস্ট, তারপরে আমাদেরকে বলতে হবে রকিউ, ঠিক আছে। দেন আমাদের আইপি 10.10.4165। দেন এখানে আমাদের প্রোটোকল বলার আগে -t দিব ভ্যালু 4, আপনারা 5 দিয়ে ট্রাই করবেন SSH, বাস হয়ে গেল। এখন আমরা এন্টার ক্লিক করার পরেই এই জিনিসটা আমরা দেখতে পারবো। এখন আমরা দেখতে পাচ্ছি যে SSH এর কাজ হচ্ছে। পাসওয়ার্ড কি হবে আমরা দেখি। এখানে যদি খেয়াল করে দেখি প্রোটোকলটা কিন্তু সবার আগে চলে আসলো। সরি, আমরা যে জিনিসটা ট্রাই করছি SSH আমরা যখন ট্রাই করছিলাম এখানে, এর আগে দেখছিলাম এখানে যখন আমরা পোস্ট মেথড ট্রাই করছি এখানে চলে আসছে পোস্ট মেথড। সেম ভাবে আমরা যখন SSH ট্রাই করতেছি এখানে চলে আসলো SSH। তো এই বিষয়টা খুব ইম্পর্টেন্ট ক্লিয়ারলি বোঝার জন্য এখানে চলে আসলো। আর এখানে আমরা দেখতে পাচ্ছি এটা হচ্ছে আমাদের টার্গেট আইপি। ওকে, এই কাজটা হবে, আমরা দেখি কাজ হতে থাক, আশা করি হয়ে যাবে, দেখা যাক। আর এখানে একটা জিনিস দেখেন বারবেস মোড দেওয়া নাই, যার কারণে বিষয়গুলো কি হচ্ছে দেখা হচ্ছে না। এখন আমরা যদি দেখতে চাই তাহলে আমরা কিন্তু বারবেস মোডটা দিয়ে ট্রাই করতে পারি, -VV দিয়ে ট্রাই করতে পারি অথবা -V দিতে পারি, কোনো সমস্যা নেই। আচ্ছা, আমরা দেখি এটা আসলে হবে। আর একটা বিষয় এখানে একটা জিনিস খেয়াল করেন, হাইডাতে আপনি যদি একই আইপি অ্যাড্রেস দিয়ে কাজ করেন তাহলে ওদের যে ডিফল্ট আছে ওখানে কিন্তু এগুলো সেভ হয়ে যায়। হ্যাঁ, এই যে হাইডা রিস্টোরেড, তখন আপনি যখন একই জিনিস কাজ করবেন তখন ওদের যে যেখানে সেভ করা আছে সেই বিষয়গুলো থেকেই কিন্তু আবার কাজ করা শুরু করবে। সেই জন্য যদি আপনি কোনো কারণে কোনো একই টার্গেটের প্রবলেম পাসওয়ার্ড ক্র্যাক করে থাকেন তাহলে কিন্তু দেখা যাবে যে পাসওয়ার্ড হ্যাক করে থাকেন তাহলে আপনার বিষয়টা দাঁড়াবে যে আপনার ওখান থেকে রিস্টোর করে কাজ হবে এবং কয়েক সেকেন্ডেই হয়ে যাবে। ওকে, তো এই বিষয়টা আমরা বুঝতে পারলাম এখানে, আশা করি। দেখা যাক কি হয়, আমাদের পাসওয়ার্ড খোঁজা হচ্ছে। ওকে, আমরা পাসওয়ার্ড পেয়ে গেলাম। আমাদের পাসওয়ার্ড হচ্ছে বাটারফ্লাই। তো এখন এই পাসওয়ার্ড দিয়ে আমরা ট্রাই করব। এর আগে আমরা SSH এর বিষয়টা ইতিমধ্যে আমরা জানি। তাহলে আমাদের ইউজার নেম আমরা পাইলাম, সেটা হচ্ছে কি ইউজার নেম হচ্ছে মলি, আর পাসওয়ার্ড হচ্ছে আমাদের এটার জন্য সেটা হচ্ছে বাটারফ্লাই। এখন যে কাজটা করতে হবে আমাদের ঢুকতে হবে, বেসিক কমান্ড হচ্ছে SSH, তারপরে ইউজার নেম দিতে হয় আমাদের, দেন আমাদের @ দিতে হয়, তারপর আমাদের আইপিটা বলতে হয়, দেন এন্টার ক্লিক করে আমরা অথবা -p দিয়ে আমাদের পোর্ট নাম্বার বলে দিতে হয়। এখন ডিফল্ট যেহেতু 22 আমাদের চেঞ্জ করার দরকার নেই। যদি এমন হয় যে nmap করে দেখলাম যে এখানে আমাদের পোর্ট চেঞ্জ আছে তখন কিন্তু আমাকে দিয়ে দিতে হবে 89, অর্থাৎ যত পোর্ট হবে SSH এর জন্য সেটা -p দিয়ে বলে দিতে হবে। সেম আবার হাইডার ক্ষেত্রেও -s দিয়ে বলে দিতে হবে। হ্যাঁ, এই বিষয়গুলো আমরা দেখে নিব নিজেরা। তো এখন আমরা বিষয়টা বুঝলাম, তাহলে ইউজার নেম আইপি, দেন এন্টার ক্লিক করার পরে পাসওয়ার্ড চাইবে। তো এখন ক্ষেত্রে এই প্রবলেমের জন্য হবে SSH আর ইউজার নেম হচ্ছে মলি, দেন আমাদের @ আমাদের আইপি দিতে হবে। হ্যাঁ, আইপিটা কত, আমাদের আইপি হচ্ছে প্রবলেমের জন্য আইপি হচ্ছে এটা। ওকে, তো এটা দিলে দেন আমরা দেখতে পারবো কি হয়। তো এটা কপি করে নিলাম, এই জন্য আমরা চলে গেলাম আমাদের এখানে। চলে আসার পর আমরা এটা সাবমিট করব, এন্টার ক্লিক করব, আর এই যে পাসওয়ার্ডটা আছে সেটা আমরা কপি করে নিই। ওকে, এখন আমাদেরকে ইয়েস দিতে হবে কারণ এটা আমাদের লোকাল ডিস্কে গিয়ে এই যে ক্রিডেনশিয়াল আছে এগুলো গিয়ে অ্যাড হবে, ঠিক আছে। তো ইয়েস দেওয়ার পরে আমরা দেখব যে এগুলো অ্যাড হয়ে আছে। এখন পাসওয়ার্ডটা বলতে হবে, পাসওয়ার্ডটা বলে দিলাম, দেন আমরা দেখতে পাচ্ছি আমরা লগ ইন করে ফেলছি। এখন এই যে টার্গেট ওয়েবসাইট আছে, এই টার্গেট ওয়েবসাইটে যে ফাইলগুলো আছে এগুলো সবই SSH এর পারমিশনে যেগুলো করা সম্ভব সেগুলো করা যাবে। আমরা দেখতে পাচ্ছি হয়ে গেল। এখন ইজিলি দেখেন আমি যদি ls কমান্ড দেই, ক্লিয়ার করে নেই, ls দেই,
আমার একটা ফ্ল্যাগ পেয়ে গেছি, এটা আমাকে সাবমিট করে দিলেই হবে। এখন যদি আমি পিডব্লিউডি দেই তাহলে বলবে যে আমি কোথায় আছি, আমি হোমের থেকে মলিতে আছি। তারপর আমি যদি বলি হু এম আই, সেটাও বলে দিবে আই এম মলি। আমরা কিন্তু এখন কিন্তু ফয়সাল বলতেছে না, দ্যাট মিনস আপনি এখন ওদের ইউজারে আছেন, ঠিক আছে? এখন আশা করি আমরা এসএসএস এর বিষয়টা বুঝতে পেরেছি। এখন যদি কারো কোনো কোশ্চেন থাকে আমরা বলতে পারি, কোশ্চেন গুলো করতে পারি। তা না হলে আমরা বাফ সুইটে আপাতত বাফ সুইট এবং ওডব্লিউএসপি তে চলে যাব। তা নাহলে হাইডার বিষয়টা এখানেই থাক। আর যদি কারো কোশ্চেন থাকে কোশ্চেন করতে পারি। হাইডার আরো অনেক কিছু আছে, তবে এতটুকু যেটা দেখালাম এটা মিডিয়াম ক্লাসের হাইডার ব্যবহার। বাকি কিছু এক্সট্রা বিষয় আছে, এগুলো আমরা কাজ করতে করতে আশা করি শিখে ফেলবো। একদিনে সব করতে গেলে আমাদের জন্য মাথার উপর দিয়ে যাবে। আর বাকি যদি কোনো জিনিস আপনাদের জানার ইচ্ছা থাকে, যারা ক্যাপ্টেন আছে ওনাদের কাছ থেকে জেনে নিতে পারেন, অথবা গ্রুপ এসে বলতে পারেন, আমরা চেষ্টা করবো সেগুলো উত্তর দেওয়ার জন্য। এখন যদি আপনাদের কোনো কোশ্চেন থাকে তাহলে বলতে পারেন, কোনো কোশ্চেন নেব। ভাইয়া হ্যাশট্যাগ বা স্টার বা অ্যাট যদি থাকে তাহলে কি আমরা রকি ফাইল ইউজ করব মানে পাসওয়ার্ডের ক্ষেত্রে, বা নাকি অন্য কোনো ফাইল ইউজ করতে পারবো? ওই যে রকিউ ইউজ করতে পারবা, নিজে হ্যাশট্যাগ স্টার এগুলো সবই রকিউতে আছে। কারণ রকিউতে তুমি যদি চেক করে দেখো WC দিয়ে, আমরা তো এখানে দেখতে পারবো না, এখান থেকে আমি বের হয়ে গেলাম। হ্যাঁ, তো আমরা যদি দেখি লোকেট, আচ্ছা WC, তারপরে হচ্ছে ইউজার, আচ্ছা ক্যাট করি, ক্যাট করলে তো অনেক সময় লেগে যাবে। WC ইউজার শেয়ার ওয়ার্ড লিস্ট, তারপর রকিউ, দেখো এইখানে প্রায় 1 কোটির উপরে, হ্যাঁ 1,43,44,392টা পাসওয়ার্ড আছে। তুমি যখন বোট ফোর্স অ্যাটাক দিবা তখন আলফা নিউমেরিক দিয়ে তারা ট্রাই করবে, ঠিক আছে? এখন এটা দিয়ে যদি না হয় তাহলে তোমার ওয়ার্ড লিস্ট নিজে বানায় নিতে হবে, অথবা আরো ওয়ার্ড লিস্ট আছে, যেমন স্যাক লিস্ট আছে। হ্যাঁ, স্যাক লিস্টের ভিতরে কিন্তু অনেক পাসওয়ার্ড আছে, স্যাক লিস্ট অনেক পাসওয়ার্ড আছে। তো ওখান থেকে ইউজ করতে পারো, অথবা নিজে তোমার কাঁচ দিয়ে নিজে বানায় নিতে পারো। কাঁচ আমার ইনস্টল নাই, নিজে বানায় নিতে পারো। অথবা ওয়েবসাইট গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেসও কিছু ওয়েবসাইট আছে অনলাইনে, ওগুলো দিয়ে পাসওয়ার্ড বানানো যায়, বানায় নিতে পারো। অথবা ক্রাঞ্চের ব্যবহার শিখতে পারো, এগুলো দিয়ে পাসওয়ার্ড মানে বানানো যায়। অথবা পাইথনে নিজে একটা স্ক্রিপ্ট বানায় নিতে পারো, সেটা দিয়ে তুমি ওয়ার্ড লিস্ট বানায় নিতে পারবা। তুমি যদি এখন ক্যাট বা ইয়ে দিয়ে ইউজার দিয়ে দেখো, অবশ্য অনেক তো প্রচুর সময় লাগবে শুধু লোড নিতেই। রকির ভিতরে দেখো এই যে সব পাসওয়ার্ড গুলো দেখাচ্ছে, কি কি পাসওয়ার্ড আছে। 1,44,00,000-এর উপরে পাসওয়ার্ড, এগুলো সব দেখাবে। ওখানে হ্যাশও আছে, নাম্বারও আছে। আর বুট ফোর্স অ্যাটাক দিলে তো আলফা নিউমেরিক অ্যাড হবে, কোনো সমস্যা নেই। আর কোনো প্রশ্ন আছে? জুনিয়রদের ভিতরে যদি কোনো কোশ্চেন থাকে, বড়রা যদি জুনিয়রদের কোনো কোশ্চেন মনে করেন যে আছে, যেটা মঞ্জু ভাই একটু আগে আমাদের হেল্প করলো, এরকম যদি কোনো কোশ্চেন থাকে তাহলে করতে পারে। আল্লাহ রে আল্লাহ, জুবাইর অফ করে দিলাম আমার পিসি। এ দেখো হ্যাশ ট্যাশ এগুলো আছে কিন্তু। জি ভাইয়া। এই যে হ্যাশ দেখতে পাচ্ছ? জি ভাইয়া। তো রকিও বিশাল, মানে এই জন্য এটা সবাই রিকমেন্ডেশন দেয়, হ্যাশ ট্যাশ সহ ওরা ট্রাই করে। আর বোস্টফোর্ডের অ্যাটাক দিলে নিজেরাই ট্রাই করে দেখবে। ওকে, এটা অফ করে দিলাম। ফয়সাল ভাই, হ্যাঁ ওই যে ওয়েবসাইট ইউআরএল তো ঠিকই আছে, বাট আইপি অ্যাড্রেসটাও তো মনে করেন অনেক সময় হোস্টিং এর একটা দিয়ে অনেক কয়েকটা ইয়া থাকে না, ওই আইপি অ্যাড্রেস হিসাবে মানে কেমনে ওইটা পাবো, মানে আইপি দিয়ে? বুঝতে পারিনি কোশ্চেনটা, সরি। বিষয়টা হচ্ছে যে আমি একটা হোস্টে 3টা সাইট অ্যাড করলাম, সবার আইপি তো মানে আইপি তে একই তো মেবি শো করবে, তখন ওইটা কি করব, মানে একটা নির্দিষ্ট ভাবে টার্গেট করার জন্য কি করব? কোশ্চেনটা হচ্ছে কি যে একটা ওয়েবসাইটে 3টা আইপি, এটা আবার কেমন কোশ্চেন আমি বুঝতে পারি 3টা না। আইপি আমি ওইটা বলি নাই, বলছি একটা ফয়সাল ভাই সার্ভারে। ওইটা বলা নাই ফয়সাল ভাই, নোমান ভাই বলতে চাইছে যে আপনি যদি শেয়ার হোস্টিং নেন, শেয়ার হোস্টিং এর ক্ষেত্রে তো আপনার একটা সিঙ্গেল আইপি থাকে, একটা সিঙ্গেল আইপির উপরে বেস করে আপনার কয়েক হাজার ওয়েবসাইট থাকে, ঠিক আছে? এমত অবস্থায় নোমান ভাইয়ের যে ওয়েবসাইটটা আছে ওইটার উপরে উনি স্পেসিফিক্যালি কি
কিভাবে অ্যাটাকটা দেবে, এটা মেবি উনি বুঝাইতে চাইতেছে। রাইট রাইট ও রাইট। আমি কি ঠিক বলছি ভাই? রাইট। এখন ওইটার যে বিষয়টা আছে, ওইটার বিষয়টা আমি এখনো জানি না কিভাবে, তবে এখানে যে বিষয়টা আছে সেটাই আমি বললাম, এই বিষয়টা আমার জানা দরকার, যদি কেউ জানি তাহলে আমরা শেয়ার করি। আমি আসলে এখন ভাই আমার জানা মতে আপনি নেই যদি তো। হ্যাঁ, বলো আচ্ছা বলো আচ্ছা বলো। ফয়সাল ভাই, আমার জানা মতে যদি আপনি যদি কোনো শেয়ার ওয়েবসাইটের কোনো একটা যে কোনো একটা ওয়েবসাইট যদি আপনি যে কোনো ভাবেই হ্যাক করতে পারেন, দেন পরবর্তীতে রিভার্সেল বা আরো এক্সট্রা কিছু মানে হার্ড কোয়ালিটির আরো কিছু সেল আছে যেগুলা দিয়ে আপনি পুরো সার্ভারে রুট করে আপনি পুরো সার্ভারের অ্যাক্সেস নিয়ে নিতে পারবেন। মানে কিভাবে জানি আমি জানি না, পুরা সিস্টেমের ফায়ারওয়াল গুলো সবগুলা বাইপাস করে ফেলে। কিন্তু সে তো কোশ্চেনটা এটা করে নাই, কোশ্চেন করে সেই ক্ষেত্রে এসএসএস এর কমান্ড কেমন হবে, ওইটা তো সম্ভব। আমি যদি এটা এসএসএস আমারও নিজের কোনো আইডিয়া নাই ভাই, এরকম আমি কখনো অ্যাটাক আচ্ছা আসলে ভাই এরকম তো কখনো ভাবি নাই, এরকম আর কখনো দিও নাই। আমি ভাবি নাই এরকম আসলে নোমান ভাই যাকে ভালো লাগছে কখনো এরকম ভাবে ভাবা হয় নাই, দেখা হয়। গুড, এরকম কোশ্চেন করা দরকার, কারণ একটা জিনিস না পারলে আমাদের জানা হবে, এরকম ভাবা হয় নাই নরমালি আমরা। আচ্ছা ওইখানে যদি এসএসএস পোর্ট দিয়ে ঢোকা হয়, তাহলে আমি যদি রুট ইউজারের অ্যাক্সেসটা নিতে পারি, ওখানে তো টুলস ইনস্টল দিতে পারি না? সেটা তো সম্ভব, সেটা তো অর্ণব বললো যে আমরা যদি ঢুকে যেতে পারি এরপরে আমরা অনেক কিছু সেখানে সেখানে তো রিকন করতে আসা না। আমার কথা হচ্ছে যেই আইপিটা আপনি পেলেন, ওই আইপি তো এসএসএস পোর্ট দিয়ে আপনি ওই সার্ভারে ঢুকতেছেন নাকি? হ্যাঁ, এখন ওই সার্ভারের জন্য তো শুধু আমি, হ্যাঁ রাইট গুড। এই বিষয়টা তারপরে আপনি সরাসরি ওই আইপি না, কোশ্চেনটা হচ্ছে ভাই ওই আইপি দিয়ে আমি ওদের এসএসএস এ সরাসরি ঢুকতে পারবো কিনা, কিন্তু আমি তো এখন যেটা বলি সেখানে আছে করতে পারবো ওইখানে যে আমি রিকন করতে পারবো না মঞ্জুর ভাই, রিকন করে। না মঞ্জুর ভাই এই জায়গায় একটুই থাকে, এই জায়গায় ধরেন আপনি সার্ভারের মেইন আইপিটাই আপনি পাইলেন, কোনো অসুবিধা নাই, আপনি এসএসএস দিয়ে ঢুকলেন না, কোনো অসুবিধা নাই, কিন্তু আপনি প্রথম অবস্থায় আপনি রুট ইউজারে ঢুকতে পারবেন না তো, কারণ এই অপশন তো নাই। আপনাকে তো জাস্ট রুট সার্ভার থেকে আপনার একটা অন্য একটা সিপ্যানেল আকারে, মানে আপনার একটা এক্সট্রা ইউজার বানায় দেওয়া হয়েছে মাত্র। আপনি ধরেন কথার কথা আপনার একটা সিপ্যানেল বানাই দিলাম, দেন আপনি আপনার এসএসএস ইউজ করে আপনি আপনার সিপ্যানেলে ঢুকতে পারবেন, মানে একটা মেইন আইপি থাকবে সার্ভারের, ওইটা দিয়ে একমাত্র শুধু আপনি আপনার সিপ্যানেলে এক্সট্রা নিজস্ব যে সিপ্যানেল আছে ওইটা দিয়ে ঢুকতে পারবেন। আপনি তো ওই জায়গায় ঢুকলে তো আর আপনি ফুল সার্ভার অ্যাক্সেস নিতে পারবেন না বা কোনো কিছু করতে পারবেন না। আপনি জাস্ট ওই সিপ্যানেলের মধ্যে যতগুলা সাইট থাকবে ওইগুলা সাইটের অ্যাক্সেস নিতে পারবেন, আপনার যা ইচ্ছা তা আপনি করতে পারবেন ওই সিপ্যানেলের মধ্যে, আমার জানা মতে আর কি। এছাড়া আপনি কোনো কিছুই করতে পারবেন যতক্ষণ না আপনি রুট অ্যাক্সেস নিতে পারতেছেন, ওই পর্যন্ত আপনি মেইন সার্ভারে কিছুই করতে পারবেন না। আপনি যতই মেইন সার্ভার আইপি পান, এই প্রিভিলেজ বা এই ক্ষমতা আপনাকে দেওয়া হইব না, আপনি পসিবল না, পারবেন না আর কি আমার জানা মতে। মঞ্জু ভাই এটাই বলতেছে যে ঢুকার পরে রুট প্রিভিলেজ নিতে পারলে হবে কিনা। হ্যাঁ, নিতে পারলে হয়ে যাবে, বাট নেওয়াটাই রুট প্রিভিলেজ যদি নিতে পারেন তাহলে তো সবই আপনার হাতে, আপনি যা ইচ্ছা তা করতে পারবেন, কোনো অসুবিধা নাই। রুট যেহেতু সেটা শেয়ার হোস্টিং, আর সেক্ষেত্রে তো সেখানে কোনো না কোনো ভালনারেবল ওয়েবসাইট থাকবেই। আমি যদি ওখানে রিকন করতে পারি কোনোভাবেই, যদি কোনো একটা টুলস ইনস্টল দিয়ে রিকন করতে পারি কোনোভাবে, সেখানে কোনো না কোনো ভালনারেবল ওয়েব থাকবেই, যেহেতু একটা শেয়ার আইপিতে অনেকেই করে, অনেকেই নাই, তো সেখানে তো কোনো ভালনারেবল ওয়েব থাকতেই পারে। সেক্ষেত্রে সেটা যদি অ্যাক্সেস নিতে পারি, বাকিগুলোর মানে পারবো কিনা, বাকিগুলো তো আমি কোনো না কোনো ভাবে কোনো করতে পারবো। বাকিগুলো পারবেন বলতে ঠিক তা না, এই জায়গায় আপনার একটা জিনিস ফ্যাক্টর হচ্ছে আপনি তো একটা নির্দিষ্ট মানে একটা নির্দিষ্ট ওয়েবসাইট হ্যাক করলেন বা একটা নির্দিষ্ট সিপ্যানেল আপনি হ্যাক করলেন, ঠিক আছে? এখন ওই সার্ভারের তো জাস্ট শুধু এইটা না, এছাড়া তো আরো আছে, মানে এই সিপ্যানেল বাদেও কিন্তু সার্ভারের আরো এক্সট্রা ফায়ারওয়াল থাকে, ওইগুলো আপনার অ্যাক্সেস নেওয়া লাগবে, ওইগুলো আপনার বাইপাস করা লাগবে। তো ধরেন আপনি মানে যেটা বলতে চাইতেছেন যে ধরেন আপনি একটা ভার্নেবল ওয়েবসাইট আপনি পাইলেন, দেন আপনি পরবর্তীতে চাইতেছেন ফুল সার্ভার অ্যাক্সেস নেওয়ার জন্য। এই সার্ভারের মালিক যারা থাকে তারা ধরে এতটা বোকা থাকে না, অবভিয়াসলি ওরাও জানে যেহেতু শেয়ার হোস্টিং চলতেছে, অবভিয়াসলি হাজার হাজার ওয়েবসাইট থাকবে, এরকম শখানেক ওয়েবসাইট ভার্নেবল পড়ে থাকবে, এরকম আছে ইউজার পাসওয়ার্ড অ্যাডমিন দিয়ে রাখবে। প্রত্যেকটা দিন অ্যাটাক হয়, প্রত্যেকটা দিন ব্রুট ফোর্স অ্যাটাক হয় এবং প্রতি সেকেন্ডে অ্যাটাক হয়।
মানে আমার যেহেতু অলরেডি হোস্টিং সার্ভার আছে এই কারণে আমি বলতেছি, আমি ভাই সবসময় খেয়াল করি। নোমান কিন্তু ব্যবসা করে, বিশাল ব্যবসা করে, আমরা কিন্তু ডোমেইন আর হোস্ট দিতে হবে ওর কাছ থেকে। আইপি বিজনেস, আইপি না আসলে আইপি ছোট নোমান বড় নোমান না, ছোট নোমান। আইপি সার্ভিস আছে ভাই, আপাতত একটু পসপন আছে। যাই হোক, মানে যেটা বলতেছিলাম আর কি ভাই, আমার সার্ভারে আমি সবসময় যেহেতু যে ফায়ারওয়াল গুলো আমি ইউজ করি, বিশেষ করে এখন বর্তমানে সবচেয়ে জনপ্রিয় যেটা আছে ইমিউনিফাই 360, তারপর আরেকটা আছে আপনার কি জানি একটা নাম, তারপরে সিএসএফ কি যেন আর কয়েকটা প্লাগইন আছে আর কি, অনেক শক্তিশালী প্লাগইন। তো এর মাধ্যমে আপনি ফুল অ্যানালাইসিস গুলা দেখতে পারবেন, কই থেকে আপনার অ্যাটাক দিতেছে, কি হইতেছে। তো এরকম আমার সার্ভারে ভাই প্রায় না হইলো তো 500 উপরে আছে এরকম ওয়েবসাইট পড়ে রয়েছে, অ্যাডমিন পাসওয়ার্ড দিয়ে রাখছে ওরা। তখন কথা হইতেছে আমি তো ইউজারের কাছে বেচে দিছি, ওরা যদি ওদের সিকিউরিটি না রাখে আমি তো কিছু করতে পারবো না। তখন আমি তো জনজনরে বলতে পারবো না যে ভাই এই কারণে এইটা কেন পাসওয়ার্ড দিলেন। তো এখন তো আমার কিছু করার নাই, এই জন্য আমার তো অবভিয়াসলি আমার সার্ভার রক্ষা করতে হবে, আমার সার্ভার আমি বাঁচাইতে হইব। তো এই কারণে আমার জন্য আরো আমি এক্সট্রা প্রোটেকশন ব্যবস্থা থাকে। তা আপনি এই প্রোটেকশন ব্যবস্থা ভাঙতে পারলে দেন আপনি আমার মেইন পাওয়ারে আসতে পারবেন, এছাড়া পসিবল না। আপনি একটা নির্দিষ্ট সি প্যানেল হ্যাক করেন না, আপনি যা ইচ্ছা তা করেন, আপনি ওই সি প্যানেলে একদম পুরো তছনছ করে ফেলান, কিন্তু সার্ভারে কিছু করতে পারবে না যতক্ষণ না পর্যন্ত আপনি রুট অ্যাক্সেস একদম গ্র্যান্টেড করতে পারছেন। রুট অ্যাক্সেসটা নেওয়া ভাই এতটাও ইজি না, যথেষ্ট পরিমাণ প্রেশারাইজ এবং যথেষ্ট পরিমাণ কঠিন একটা কাজ। ঠিক আছে, আমরা পিডব্লিউএন শিখবো তখন কেটে যাবে, সমস্যা নেই ভাই। কিন্তু দুঃখের বিষয় হইতেছে যে বিশেষ করে ইন্দোনেশিয়ান হ্যাকাররা যে ভাই ওয়ান ক্লিকে কিভাবে সার্ভার রুট করে এটা আমার মাথায় ঢুকলো না। আমার সার্ভার একবার হ্যাক হয়েছে, একবার আমার সার্ভারে সব বাইপাস ওরা করে ফেলছে, আল্লাহ জানে কেমনি করছে আমি জানি না, জাস্ট বুঝলাম না ভাই, ওয়ান ক্লিক করছে ফুল সার্ভার রুট অ্যাক্সেস নিয়ে একদম পুরো অবস্থা খারাপ। যাক আল্লাহ বাঁচাইছে, তেমন কোনো ক্ষতি করে না আমার, এই আর কি। আপনার সার্ভার না আপনার ওয়েবসাইট কোনটা? ভাই আমার ফুল সার্ভার অ্যাক্সেস নিয়ে ফেলছিল লাস্ট সাইবার ওয়্যারে আর কি, যে ফ্রান্সের সাথে যে সার্ভার মানে সাইবার ওয়্যারটা হয়েছিল আর কি, ওইটাতে ইন্দোনেশিয়ান হ্যাকাররা। অবশ্য তেমন কোনো ক্ষতি হয় নাই, মানে জাস্ট মানে রুট অ্যাক্সেস নিতে নিতে আমি মানে ছিলাম আর কি, অনেক অ্যাক্টিভ ছিলাম, তার কারণ আমি জানি এরকম সমস্যা হইতেছে, আমিও অ্যাটাক হইতে পারি। তো আমি সাথে সাথে আবার ডিফেন্সিভ মানে মুডে চলে গেছি, আমি অ্যাটাকিং মোডেই ছিলাম অন্য আরেকজনের কাছে, আমি ওইটা বাদ দিয়া দেন আমারটা আগে ডিফেন্স করা লাগছে আর কি। দেন কষ্ট হয়েছে অনেক, প্রায় 12 ঘন্টার মতো লাগছে আমার ফুল ফিল একদম কমপ্লিট করতে সব। যাক আলহামদুলিল্লাহ করতে পারছিলাম আর কি। এই ওকে, অনেক ধন্যবাদ নোমানকে এই বিষয়গুলো আমাদের সাথে শেয়ার করার জন্য। আর আমরা যারা মানে ডোমেইন তারপর হোস্ট কিনতে চাই, আমরা ছোট নোমানের সাথে যোগাযোগ করতে পারি, সে খুব কম খরচে এগুলো দিয়ে দেবে ইনশাআল্লাহ। এজ এ সাইবার বাংলার মেম্বার হিসাবে, ফ্যামিলি হিসাবে আমাদেরকে দিয়ে দেবে। কোনো অসুবিধা নাই ভাই, আমাদের পরবর্তী স্টেপটাই ছোট নোমান ভাই স্পন্সরশিপ দিবে আমাদের। ও আল্লাহ, না আমরা ইনশাআল্লাহ দিয়ে দিবে। অসুবিধা নাই ভাই, অসুবিধা নাই ভাই। আমাদের যে ওয়েবসাইট করা লাগে, হোস্ট করা লাগে বা অন্যান্য যা যা সার্ভিস লাগে, অসুবিধা নাই ভাই ইনশাল্লাহ। আমি যতটুকু সম্ভব আমার পক্ষ থেকে আমি সর্বোচ্চ দিব ইনশাল্লাহ ভাই, আমি আছি ইনশাল্লাহ, কোনো অসুবিধা নেই ইনশাআল্লাহ। ধন্যবাদ নোমান, ছোট নোমান, বড় নোমান, মঞ্জুর ভাই, সবাইকে ধন্যবাদ। তাহলে আমরা বুঝতে পারলাম। তো এখন আমরা তাহলে SSH এর বিষয়টা দেখলাম, ফাইল ট্রান্সফার প্রোটোকলের বিষয়টা দেখলাম, আমরা দেখলাম হচ্ছে HTTP বিষয়টা হাইডের মাধ্যমে। তো হাইডের সংক্রান্ত কোনো কোশ্চেন থাকলে আমরা করতে পারি, তা না হলে আমরা আজকে যে বিষয়টা দেখবো যে হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন বাফসুইট এন্ড জাব, এর মধ্যে পার্থক্যটা কি আছে সেটা আমরা দেখবো। আর হালকা কিছু বিষয় আছে যেগুলো আমাদের শেখা দরকার জাপের, সেই বিষয়গুলো দেখবো। তো কোশ্চেন যেহেতু কারো নাই, তো আমার কি স্ক্রিন শেয়ার করে আছে? হ্যাঁ, আমার স্ক্রিন শেয়ার করা আছে। শেয়ার করা আছে। তো আজকে আমরা যে বিষয়টা দেখবো যে এখন সেটা হচ্ছে জাপের আর ডিফারেন্সটা কোথায়, বা বাফসুইটের ডিফারেন্সটা কোথায়। কারণ এই দুইটা টুলস ঘুরে ফিরে একই কাজ করা যায়, তাহলে আমরা কেন বাফসুইট ব্যবহার করব না জাপ ব্যবহার করব, আবার কেন বাফসুইট ব্যবহার করব জাপ ব্যবহার করব না। ওকে, তো সেই জন্য
প্রথমে আমরা দেখে নিই জাবটা আমাদের ইয়েতেই থাকে, কার্নেলেক্সের ডিফল্ট আছে। আমরা যদি লিখি জাব তাহলে আমরা দেখতে পারবো যে এটা আইকন, এখানে ক্লিক করলে ওপেন হয়ে যাবে। তো আমরা এটা ওপেন করি, এখানে ক্লিক করলে ওপেন হবে। এটা ওপেন হচ্ছে, তো বোঝার চেষ্টা করি যে এটার বিষয়টা কি। এটা মূলত আমরা বাফ সুইট দিয়ে যা করি সেটাই এখানে করা যায়, তবে কিছু এক্সট্রা ফিচার আছে জাপের যেটা বাফ সুইট থেকে এটাকে আলাদা করে দেয়। তো এখন আমরা এই বিষয়টাই দেখব। হ্যাঁ, তো এখানে আমরা এই বিষয়গুলো দেখার আগে প্রথম বিষয়টা যেটা মামুন ভাইয়ের কোশ্চেন ছিল যে এটা মূলত সবারই কোশ্চেন, কিন্তু এই জিনিসটা আমাদের জানা নাই, সেজন্য আমরা জানতেছি যে বাফ সুইট আর জাপের মধ্যে পার্থক্যটা কোথায়। যেহেতু ঘুরে ফিরে প্রায় দুইটা একই কাজ করে, তাহলে আমরা কোনটা ব্যবহার করব। ওকে, তো প্রথমে আমরা দেখে নিই আসলে কোনটা ব্যবহার করা উচিত এবং এটার সাথে পার্থক্যটা কি। তো প্রথমে বলা আছে যে আসলে এটা কি, বলা আছে যে জাভ হচ্ছে একটা সিকিউরিটি টেস্টিং ফ্রেমওয়ার্ক যেটা প্রায় বাফ সুইটের মতো, মাচ লাইক বাফ সুইট। হ্যাঁ, ইট অ্যাক্টস এজ এ ভেরি ইনুমারেশন টুল, ইট ইজ ইউজ টু ওয়েব অ্যাপ্লিকেশন। তো আমরা আগেই বলছি ইতিমধ্যে যে বাফ সুইটের মতো এটা কাজ করে এবং এটা মূলত ব্যবহার করা হয় ওয়েবের যে আছে ইনিমারেশন করার জন্য ওয়েবের ক্ষেত্রে ব্যবহার করা হয়। এখন কোশ্চেন হচ্ছে হোয়াই উড নট আই ইউজ বাফ সুইট, অথবা হোয়াই উডন্ট আই ইউজ বাফ সুইট, কেন আমি বাফ সুইট ব্যবহার করব না। হ্যাঁ, আমরা কেন জাব ব্যবহার করবো এই সব কথাটা খুব সুন্দরভাবে এখানে বলা আছে। দ্যাটস এ গুড কোশ্চেন, মোস্ট পিপল ইন দ্য ইনফোসেক কমিউনিটি ডু জাস্ট ইউজ বাফ সুইট। বেশিরভাগ মানুষ মূলত বাফ সুইটই ব্যবহার করে থাকে, তবে OWASP Java has a few benefits and features that the buff suite does not, and it's my preferred program on the two. অর্থাৎ কিছু ফিচার আছে যেগুলো বাফ সুইটে নাই, জাপে আছে, সেই জন্য আমরা মূলত জাপটা ব্যবহার করে থাকি। যেমন জাপটা আরেকটা বিষয়, সেটা হচ্ছে জাবের বিষয়টা এটা হচ্ছে ফ্রি এবং ফুললি OWASP থেকে ফ্রি, এটা কোনো আপনার প্রফেশনাল ভার্সন নাই, যার কারণে আমরা একটা জাপের সমস্ত ফিচার আমরা এটা থেকে পাই। কিন্তু বাফ সুইটের মধ্যে দুইটা ভার্সন, একটা কমিউনিটি ভার্সন আর একটা প্রফেশনাল ভার্সন। এখন কমিউনিটি ভার্সনের মধ্যে স্পাইডার নাই, এই জন্য আমাদের প্রফেশনালে যেতে হয়, এবং গতির একটা বিষয় আছে। কিন্তু জাবের মধ্যে আপনি যদি গতি নিয়ে চিন্তা ভাবনা করেন তাহলে কিন্তু জাবটা এখানে আপনার ক্ষেত্রে ভালো। আরেকটা বিষয় হচ্ছে আপনি যদি প্রফেশনাল চিন্তা ভাবনা করেন তাহলে সেক্ষেত্রে কিন্তু জাব আপনাকে এক্সট্রা স্পাইডারের বিষয়টা দিচ্ছে। তো সেক্ষেত্রে কিন্তু জাবের বিষয়টা ইউজ করাই বেটার। এখন ডিপেন্ড করতেছে আপনি কখন কোনটা ব্যবহার করবেন, অর্থাৎ আপনার কোন কাজের জন্য আপনার কি করতে হবে, অর্থাৎ আপনার কাজের উপর। তাহলে আমরা আমাদের টার্গেট ইউআরএল হচ্ছে হাইডার যে প্রবলেমটা ছিল, আমরা দেখি আমাদের টার্গেট ইউআরএলটা দিয়ে। তো স্ক্যানিং এর বিষয়টা কিন্তু আপনার যে বিষয়টা আছে, আমরা এটা লগ আউট করার সিস্টেম নেই, তাহলে এটা কপি করে নেই। তারপরে আমরা যদি এখন জাপে যাই, এখানে পেস্ট করে দিতে হবে, পেস্ট করে দিলাম, দেন সিলেক্ট করে আছে, জাস্ট এটাকে ক্লিক করব, শুরু হয়ে যাবে। ওকে, আমরা একটু পরে দেখাচ্ছি। এখন তাহলে আমরা বুঝতে পারলাম যে জাবের এতটুকু বিষয়। আরেকটু বিষয় আমরা দেখব যে আসলে জাবের মধ্যে আর এর মধ্যে পার্থক্যটা কোথায়। তো অটোমেটিক স্ক্যান করা যায়। তারপরে এখানে খুব ইম্পর্টেন্ট একটা পার্ট যেটা ইতিমধ্যে আমরা জানি যে বাফ সুইটে কিন্তু এই স্পাইডারিংটা প্রফেশনালে আছে, ফ্রিতে নাই। তারপর অটোমেটিক স্ক্যানিং এর বিষয়টা এখানে বলাই আছে, দিস উইল অটোমেটিকলি প্যাসিভলি অ্যাক্টিভলি ওয়েব অ্যাপ্লিকেশন বিল্ড সাইট ম্যাপ, আর এগুলো আছে। আর এটা পেড ভার্সন, বাফের ক্ষেত্রে আমরা বাফ সুইট যখন ব্যবহার করি এই যে স্ক্যানিং এর পার্টটা আছে সেটা পেড ভার্সন। স্পাইডারিং এর যে বিষয়টা আছে সেম, OWASP জাফের ভিতরে এটা ফ্রি, বাট আমরা যখন বাফ সুইট ব্যবহার করব তখন কিন্তু এটা পেড ভার্সন হবে। দিস ইজ দ্য পেড ফিচার, দিস ইজ এ পেড ফিচার ইন বাফ। ওকে, তারপরে ইন্ট্রোডারের বিষয়টা, এটার ক্ষেত্রে গতি কমানোর বিষয়টা বাফ সুইটে এটা এখানে বলাই আছে। তো এই বিষয়গুলো আমরা দেখে নিলেই হবে। তো মূলত বিষয়টা আমরা বুঝতে পারলাম যে আসলে বাফ সুইট আর OWASP এর মধ্যে কিছু পার্থক্য আছে, আবার মিল আছে। যেমন এই যে মিলগুলো এখানে বলা আছে, হিস্টোরি চেক করা যায়। আমরা বাফ সুইটের ক্ষেত্রে HTTP হিস্টোরি আমরা যদি চেক করে দেখি যে বাফ সুইটে এখানে হচ্ছে HTTP হিস্টোরি, আর এটার ক্ষেত্রে হবে শুধু হিস্ট্রি। হ্যাঁ, এখানে শুধু হিস্ট্রি।
তো এই বিষয়গুলো এখন মিলগুলো আমরা দেখতে পাচ্ছি, এগুলো হচ্ছে আমাদের সিমিলারিটি, বাফ সুইটের সাথে এগুলো সিমিলার আর এগুলো হলো পার্থক্য। তো স্ক্যানার আছে বাট অ্যাক্টিভ স্ক্যান এখানে স্পাইডার এগুলো সিমিলার, বাট এই স্পাইডার বাফ সুইট এটা প্রফেশনালের জন্য, আর এটার তো জাভের কোনো প্রফেশনাল ভার্সন নাই। তো এই বিষয়গুলো এখন আমরা যদি দেখি বাফ সুইট আর জাভের বিষয়টা, তাহলে আমাদের জন্য ক্লিয়ার হবে। আমরা বাফ সুইটে দেখি যে এখানে কিন্তু কোনো স্পাইডার নাই, তাই না? তো কিন্তু এখানে দেখি এই যে এখানে স্পাইডার একটা পার্ট আছে। আমরা দেখবো এখন যদি আমরা অ্যাটাকে ক্লিক করি, অ্যাটাক শুরু হয়ে যাবে টার্গেট ওয়েবসাইটের জন্য। অ্যাটাক হচ্ছে এখানে দেখতে পাচ্ছি। এখানে খেয়াল করে দেখেন এই যে স্পাইডার যে বাটনটা আছে জাভের ক্ষেত্রে এটা কিন্তু ফ্রি, বাট বাফ সুইটের ক্ষেত্রে কিন্তু এটা নাই। তো সেক্ষেত্রে আপনি ইচ্ছা করলে এটা শিখতে পারেন। এই যে বলে দিছে যে লগইন খেয়াল করেন, পোস্ট মেথড বলে দিছে, কিন্তু এটা কিন্তু আবার বাফ সুইট দিয়ে ভিতরে গিয়ে দেখা লাগতেছে, বাট এখানে কিন্তু বলে দিছে এটা পোস্ট মেথড। ওকে, তো এই যে বিষয়গুলো আছে এগুলো আপনারা দেখে নেবেন। জাভের এত বেশি কঠিন বিষয় না এবং খুব ইজি। এখন আমরা এখান থেকে ফাইল চুজ করে নিতে পারি, ভিউ করতে পারি, এডিট করতে পারি। এখানে ওই যে সাইড ম্যাপ বাফ সুইটের ক্ষেত্রে যেমন এখানে টার্গেটে গিয়ে সাইড ম্যাপ চেক করা যায়, তো এই জাভের ভিতরে এখানে সাইড ম্যাপ, আমার পুরো অ্যাটাকটা কমপ্লিট হয়ে গেলে এখানে সাইড ম্যাপটা দেখাবে, এইচটিটিপির যে টার্গেট ওর ডিটেলস গুলো আমরা দেখতে পারবো। ঠিক আছে, তো জাভ এত কঠিন না, একেবারে সিম্পল একটা বিষয়। বাফ সুইট থেকেও এটা সিম্পল, কঠিন বিষয় না। তারপরে এটা যদি কমপ্লিট হয়ে যায়, এরপরে আপনি যখন বাফ সুইটে যান, যেমন মনে করেন যে এটা হচ্ছে আপনার টার্গেট ছিল, ক্লিক করার পরে এটা খেয়াল করেন এখানে হচ্ছে আপনার রিকোয়েস্ট পার্ট, এটা রেসপন্স পার্ট। তো ওডব্লিউএস এর ক্ষেত্রে রিকোয়েস্ট পার্ট উপরে, রেসপন্স পার্ট এখানে। ঠিক আছে, এটা রিকোয়েস্ট পার্ট যেটা আমরা রিকোয়েস্ট করতেছি এই যে এটা, আর এটা হচ্ছে রেসপন্স পার্ট। রেসপন্স করার পরে এখানে সেম, অর্থাৎ ঘুরে ফিরে যেটা বললাম না এইটাই সেম বিষয়টা। দেখেন বাফ সুইটের ক্ষেত্রে এখানে যেই ডাটা দেওয়া আছে এই যে এটা, পোস্টের ক্ষেত্রে চিন্তা ভাবনা করে দেখেন যেই ডাটা এখানে আছে, ওডব্লিউএস এর ক্ষেত্রে যদি আপনি পোস্ট কল্পনা করেন এখানে সেম ডাটাই দেওয়া আছে, এই যে রিকোয়েস্টে এটা এটা। ঠিক আছে, তো এই বিষয়গুলো দেখে নেবেন, এত কোনো বিষয় না। জাস্ট আমি এই ইয়া থেকে মূলত স্পাইডারই ব্যবহার করি, তবে আমি এখান থেকে স্পাইডারও ব্যবহার করি না, আমি ডার্ট সার্চ অথবা গুবাস্টার ব্যবহার করে থাকি, যেটা আমার কাছে বেশি ভালো লাগে। ওকে, তো আপনারা এই বিষয়গুলো দেখে নেবেন। আশা করি আমরা বুঝতে পারছি বাফ সুইট কখন ব্যবহার করব, জাভ কখন ব্যবহার করব, হাইডার বিষয়টাও দেখছি। তো আজকে এই পর্যন্তই। আপনাদের হোমওয়ার্ক হচ্ছে ইয়েতে সবার হোমওয়ার্ক হচ্ছে সবার জন্য হোমওয়ার্ক, সেটা হচ্ছে যে ট্রাইহেক নিতে একটা রুম আছে হাইডার রুম, ওই রুমটা আমরা কমপ্লিট করব। হোমওয়ার্ক হাইডার একটা রুম আছে, হাইডার রুম আছে, হাইড্রা। তারপরে অ্যাডমিন অফ সাইবারে হাইডার রুমটা আছে, এই দুইটাই কমপ্লিট করব। ঘুরে ফিরে দুইটা সেম, তবে একটু ডিফারেন্স আছে। এই দুইটা বাড়ির কাজ, আর আগের যেগুলো আমাদের দেখা হয় নাই, জুনিয়রদের কাছে রিকোয়েস্ট হচ্ছে ওই বিষয়গুলো আমরা দেখে নেব। আমরা এর উপর ভিত্তি করে সামনের ক্লাসে কিছু ফিডব্যাক নিব, হাইড্রা থেকে, তারপরে ওডব্লিউএসপি থেকে, জাভ, বাফ সুইট থেকে, আর এমএফ যেগুলো আছে এগুলো থেকে আমরা বেসিক কোশ্চেন গুলো করবো। ওকে, তো আজকে এই পর্যন্ত। এখন যদি কারো কোনো কোশ্চেন থাকে বলতে পারি, তা না হলে আমরা আজকে শেষ করে দেব। আজকে আর নাই।